ড্রামার শুরুতেই ড্রামার মেন লিড লিকে দেখানো হয়। তাকে দেখা যায় সে একটি পার্টিতে যাচ্ছে। সেখানে থাকা লোকজন তাকে নিয়ে কানাঘুষো করছিল আর বলছিল যে ছেলেটার চেহারা দারুণ, বডি ফিট আর দারুণ সব প্রতিভা, সবকিছুই যেন তার আছে। আর যখন থেকে ও তার ব্যবসাটা সামলাচ্ছে কোম্পানির সাফল্য তুঙ্গে। কিন্তু এত কিছুর পর একটা গুঞ্জন আছে যে লি মেয়েদের থেকে দূরে থাকে আর সারাক্ষণ শুধু তার কাজের মধ্যেই ডুবে থাকে। ঠিক তখনই সেখানে রাঞ্জি নামের এই মেয়েটিকে দেখানো হয়। সে বলে যে মোটেই এমনটা নয়, আজ রাতে আমি লিয়ের সাথে ডেটে যাব। এর কিছুক্ষণ পরে লি পার্টিতে আসে আর চুপচাপ গিয়ে একটা সোফায় বসে পড়ে। রাঞ্জি সেখানে গিয়ে তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু লি শুধু একটা কথাই জিজ্ঞেস করে যে সেক্রেটারি কিম কোথায়। এরপর আমাদের লির সেক্রেটারি কিমকে দেখানো হয়। সে লিয়ের বাড়িতে আসে আর তার সব জিনিসপত্র একদম গুছিয়ে রাখছিল। আসলে লি চায় যেন সবকিছু একদম পারফেক্ট থাকে, কারণ তার মতে সে নিজে একজন পারফেক্ট মানুষ। লি মনে করে যে পৃথিবীতে তার মতো আর কেউ নেই। সে সুদর্শন, ধনী, গুণী আর বুদ্ধিমানও বটে। আর পুরো পৃথিবীতে সম্ভবত সেক্রেটারি কিমই একমাত্র মেয়ে যে লিয়ের কিছুটা কাছের। আর হবেই বা না কেন, কিম লিয়ের সব কাজ একদম নিখুঁত ভাবে করে, কারণ সে ভালো করে জানে যে তার বস ভুল একদমই সহ্য করতে পারে না। এরপর অফিসের এক মিটিং এ লিয়ের বন্ধু পার্ককে দেখানো হয়, যে এই কোম্পানির ম্যানেজার। সে নতুন প্রোডাক্ট নিয়ে আলোচনা করছিল, কিন্তু লিয়ের ভয়ে বাকি কর্মীরা এতটাই আতঙ্কে ছিল যে তারা ঠিকমতো নিঃশ্বাসও নিতে পারছিল না। মিটিং শেষে লি ঘর থেকে বের হতেই সবাই যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে। পরের সিনে দেখা যায় যে লিয়ের সাথে একটি পার্টিতে কিম যাচ্ছে। সেখানে অনেক মেয়ে লিয়ের দিকে মুগ্ধ হয়ে তাকায়, কিন্তু লি তাদের কাউকেই পাত্তা দেয় না। সে বরং আয়নার সামনে গিয়ে নিজেকেই খুঁটিয়ে দেখতে থাকে আর কিমকে জিজ্ঞেস করে, আজ আমাকে কেমন দেখাচ্ছে বলতো? কিম উত্তর দেয়, বস আপনাকে একদম পারফেক্ট দেখাচ্ছে। তার কথা শুনে লি বেশ শান্তি পায়, কারণ সে প্রতিটা মুহূর্তে নিজেকে নিখুঁত দেখতে চায়। পার্টি শেষ হওয়ার পর যখন তারা ফিরছিল, কিম হঠাৎ করে বলে বসে, বস আপনার এখন অন্য কোনো সেক্রেটারি খুঁজে নেওয়া উচিত, কারণ আমি এই চাকরিটা ছেড়ে দিতে চাচ্ছি। তার এই কথা শুনে লি তো যেন আকাশ থেকে পড়ে। সে কিমের কাছে এর কারণ জানতে চায়। কিম শুধু বলে, ব্যক্তিগত কিছু কারণে আমি চাকরিটা ছাড়ছি। কিমের এই সিদ্ধান্তের কথা ভেবে লি সারা রাত ঘুমাতেই পারে না। পরদিন অফিসে সবাই ফিসফাস করেছিল যে কিম গত 9 বছর ধরে এত সুন্দর একটা চাকরি করছে, সে হঠাৎ কেন এই চাকরিটা ছেড়ে দিতে চাচ্ছে। অফিসে বসে লিও এইটাই ভাবছিল। এদিকে কিম তখন ব্যাংকে যায় তার বাবার লোনের শেষ কিস্তিটা জমা দিতে। ঠিক সেই মুহূর্তেই লিয়ের ফোন আসে। ফোনের উপাস থেকে লি তাকে কিছু বলে আর সাথে সাথেই সে সব কাজ ফেলে লিয়ের কাছে দৌড়ে যায়। এরপর লি তাকে সোজা নিজের বাড়িতে নিয়ে যায়। সেখানে তার বাবা মায়ের সাথে দুপুরের খাওয়ার কথা ছিল। সেখানে পৌঁছে লি কিমকে বলে, দেখো কিম, আমি সাধারণত কাউকে দ্বিতীয় সুযোগ দেই না, কিন্তু তোমার ক্ষেত্রে আমি তা দিচ্ছি। আমি তোমাকে ডিরেক্টর পদে প্রমোশন দেব, যাতে তোমার কাজের চাপ কমে যায়। তোমার জন্য অন্য একজন সেক্রেটারিও রাখবো। কোম্পানি থেকে তোমাকে গাড়ি দেওয়া হবে, এমনকি তোমার সব ঋণও আমি শোধ করে দেব। তাই কোনো চিন্তা না করে আমার সেক্রেটারি হিসেবে কাজ চালিয়ে যাও তুমি। আমার মতো এমন পারফেক্ট বস তুমি আর কোথাও পাবে না। লি মনে মনে ভাবছিল যে সে খুব বড় একটা উদারতা দেখাচ্ছে। কিম কিছু বলার আগে লিয়ের মা সেখানে চলে আসে। তখন সবাই মিলে দুপুরের খাবার খেতে বসে, যেখানে লিয়ের বাবা মা তাকে বিয়ের জন্য চাপ দিতে থাকে, কিন্তু লি তাদেরকে সাফ জানিয়ে দেয় যে সে এখন বিয়ে করতে চায় না। খাবার খাওয়ার পর লিয়ের মা কিমের সাথে একা কথা বলে। সে কিছুটা চিন্তিত হয়ে বলে, আমি বুঝতে পারছি না যে লি কেন বিয়ে করতে চাচ্ছে না, ও কি গে? কিম তখন হেসে বলে, আরে না আন্টি, আমি 9 বছর ধরে ওকে চিনি, সে তেমনটা নয়। সেখান থেকে ফেরার পথে কিম আবার লিকে বলে, বস আমি তবুও চাকরিটা ছাড়তে চাচ্ছি। তার এই কথা শুনে লি ভীষণ রেগে যায় আর চিৎকার করে বলে, আগে বলনি কেন ছাড়তে চাও? কিম শুধু শান্ত গলায় বলে, এটা আমার পার্সোনাল ব্যাপার। এরপর কিম তার বোনদের সাথে দেখা করে। সে তাদের জানায় যে সে শীঘ্রই চাকরিটা ছেড়ে দিচ্ছে। তার কথা শুনে তার বোনেরা অবাক হয়ে জিজ্ঞেস করে, চাকরি ছাড়লে এরপর কি করবি তুই? কিম উত্তর দেয়, চাকরি ছাড়ার পর নিজের জন্য যতটুকু সময় পাবো আমি সেই সময়টা নিজের মতো করে বাঁচতে চাই। এদিকে লি কিমের পদত্যাগের সিদ্ধান্তে বেশ ভেঙে পড়েছিল। সে তার বন্ধু পার্কের কাছে গিয়ে সবটা খুলে বলে। পার্ক তাকে বলে, আমার মনে হয় তুই নিশ্চয়ই এমন কিছু করেছিস যাতে কিম কষ্ট পেয়েছে, তাই সেই চাকরিটা ছেড়ে দিতে চাচ্ছে। তার বন্ধুর কথা শুনে লি গত কয়েকদিনের ঘটনার কথা ভাবতে শুরু করে। হঠাৎ তার একটা ঘটনার কথা মনে পড়ে যায়। সে পার্কে বলে, সেদিন পার্টিতে আমি রাঞ্জিকে ফুল দিয়েছিলাম, কারণ তার জন্মদিন ছিল। তখন আমি খেয়াল করেছিলাম যে এটা দেখে কিম কান্না করছিল। আমার মনে হয় যে কিম আমাকে ভালোবাসে। সেই ঘটনার কথা মনে করে লি এতটাই আত্মবিশ্বাসী হয়ে ওঠে, সে হেসে পার্কে বলে, আমি তো কিমকে আগেই বলেছিলাম যে আমাদের সম্পর্কটা শুধু বস আর সেক্রেটারি, কিন্তু আমি এতটাই পারফেক্ট যে ও নিজেকে আমার প্রেমে পড়া থেকে আর আটকাতেই পারেনি। আর আজ সে আবেগ লুকাতেই চাকরিটা ছেড়ে দিতে চাচ্ছে। কিন্তু লি এটা জানতো না যে সেদিন কিমের চোখ ভিজে উঠেছিল, কারণ তার ফুলে প্রচন্ড অ্যালার্জি আছে, আর সেই কারণে সে কান্না ভেজা মুখ করেছিল। অন্যদিকে কিমের বোনরা তাকে বলে, হয়তো লি তোকে পছন্দ করে, তাই সে তোকে এত কাছে রাখতে চায়। কিম হেসে জবাব দেয়, লি আসলে শুধু নিজেকেই ভালোবাসে, সে নিজেকে ছাড়া আর কাউকে ভালোবাসে না। কিম যখন বোনদের সাথে কথা বলছিল, ঠিক তখনই লিয়ের ফোন আসে। সে কিমকে দেখা করতে বলে। গাড়ি চালিয়ে যাওয়ার সময় লি মনে মনে নিজেকে নিজেই
বাহবা দিচ্ছিল আর বলছিল যে আমি কত বুদ্ধিমান, আমার মাথা ঠিকই ধরে ফেলেছে যে কিম কেন চাকরিটা ছেড়ে দিতে চাচ্ছে। ও যদি রাঞ্জির সাথে আমার মেলামেশা পছন্দ না করে তবে আমি সেটা বন্ধ করে দেব, তাহলে তো কিমের আর কোনো কষ্টই থাকবে না। কিছুক্ষণ পর কিম সেখানে পৌঁছালে লি তাকে ফুল উপহার দেয়। কিমের তো ফুলে অ্যালার্জি, তাই ফুলগুলো নিতেই তার শরীর খারাপ হতে শুরু করে। সে কোনো মতে ফুলগুলো পেছনের সিটে রেখে বাইরে এসে নিজেকে সামলানোর চেষ্টা করে, কিন্তু লি উল্টোটা ভাবে। সে ভাবে যে কিম ফুলগুলো পেয়ে এতটাই খুশি হয়েছে যে নিজের ইমোশন ধরে রাখতে পারছে না সে আর। বাড়ি ফেরার পথে লি কিমকে জিজ্ঞেস করে চাকরি ছেড়ে দেওয়ার পর কি করার প্ল্যান আছে তোমার। কিম শান্তভাবে বলে এখনো কিছু ভাবিনি। লি বলে কোনো নির্দিষ্ট প্ল্যান না থাকলে চাকরি ছাড়তে চাইছো কেন তুমি? কিম তখন দৃঢ় গলায় জবাব দেয় আমি এখন আমার নিজের জীবনের জন্য বাঁচতে চাই, আর কারো সেক্রেটারি হয়ে জীবন কাটাতে চাই না আমি। তার কথা শুনে লি বেশ ধাক্কা খায়। সে সারা রাত ঘুমাতে পারছিল না, শুধু ভাবতেই থাকে যে আমার সাথে এই 9 বছর যে কিম কাজ করেছে সেটা কি তবে ওর জীবন ছিল না? পরদিন অফিসে গিয়ে সে পার্কে বলে কিম বলেছে ও নিজের জীবনে বাঁচতে চায়, তাহলে আমার সাথে কাটানো 9 বছর কি তার জন্য জীবন ছিল না? পার্ক পুরোটা শুনে লিকে জিজ্ঞেস করে তোর কি কিমকে পছন্দ? লি চিৎকার করে বলে তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমি কেন কিমকে পছন্দ করব? জবাবে পার্ক নির্বিকার ভাবে বলে তাহলে কিমকে যেতে দে, একটা সেক্রেটারি গেলে তো আরো কয়েকজন আসবে, এটা নিয়ে তুই এত ভাবছিস কেন বলতো? কিম যেহেতু শীঘ্রই কাজ ছেড়ে দিচ্ছে তাই কোম্পানিতে নতুন সেক্রেটারি খোঁজা জরুরি হয়ে পড়ে। আজ নতুন এক সেক্রেটারি জি নামের এই মেয়েটি ইন্টারভিউ দিতে আসে। কিম যখন লিকে এই খবরটা দেয় লি খুব রেগে যায় যে কিম নিজেই নিজের বদলি খুঁজছে। রাগের মাথায় সে কিমকে বলে ইন্টারভিউর সময় যেন কিমও উপস্থিত থাকে। ইন্টারভিউ চলাকালীন কিম যে প্রশ্নই করে জি তার সবগুলোরই দারুণ উত্তর দেয়। শেষে লি কিমকে খোঁজা মেরে বলে আমার এমন একজন সেক্রেটারি দরকার ছিল যে তুচ্ছ কোনো কারণে চাকরি ছাড়বে না। তখন জি বলে আমি আপনার জন্য সারা জীবন কাজ করব বস। এই কথা শুনে লি খুশি হয়ে তাকে নিয়োগ দেয় আর কিমকে বলে তুমি আরো 1 মাস এখানে থেকে জিকে সব কাজ ভালো করে বুঝিয়ে দাও যাতে সে আমার কাজের ধরনটা নিখুঁত ভাবে বুঝতে পারে। কিমও তার কথায় রাজি হয়ে যায়। কিছুক্ষণ পর লি কিমকে আবারও জিজ্ঞেস করে তুমি বলছো ভালো জীবন যাপন করতে চাও, কিন্তু আসলে তার মানে কি? ভালো জীবনের জন্য তুমি কি কি করতে চাও? কিম সরাসরি জবাব দেয় আমার বয়স 29 হয়েছে, এবার আমি কারোর সাথে পরিচিত হতে চাই, তার সাথে প্রেম করতে চাই আর তার সাথে বিয়ে করে আমার বাকিটা জীবন একসাথেই কাটাতে চাই। কিমের এই কথা শুনে লি যেন আকাশ থেকে পড়ে। সিন এখান থেকে আবার পার্টিতে রাঞ্জির কাছে আসে, যেখানে রাঞ্জি লিয়ের সাথে কথা বলার চেষ্টা করছিল, কিন্তু লি তাকে পুরোপুরি এড়িয়ে সোজা কিমের বাড়িতে গিয়ে হাজির হয়। সে কিমকে গিয়ে সরাসরি জিজ্ঞেস করে তোমার জীবনে কি এমন কেউ আছে যার সাথে তুমি দেখা করছো? কিম অবাক হয়ে বলে আপনি কি মাঝরাতে আমাকে এই পার্সোনাল প্রশ্ন করতে এখানে এসেছেন? লি তখন আমতা আমতা করে বলে না, এমনি জানতে চাইলাম, আর তুমি কারোর সাথে দেখা করো বা না করো তাতে আমার কি আসে যায়? কিম তখন বলে আমি কারোর সাথে দেখা করব কিভাবে? আপনি তো আমাকে সেই সময়টুকু কখনোই দেননি। আমি যদি আপনার জন্য সারা জীবন কাজ করতাম তবে কাজ করতে করতে আমাকে বুড়ি হয়ে যেতে হতো, বিয়ে করার সুযোগই পেতাম না। আর যখন বুড়ি হয়ে যেতাম তখন আপনি আমাকে কাজ থেকে বের করে দিতেন, তখন তো আমার দেখাশোনা করার মতো কেউ থাকতো না। তার এই কথা শুনেলি কিছুক্ষণ চুপ থেকে কিমকে বলে আচ্ছা তাহলে এটাই কারণ তুমি বিয়ের জন্য চাকরি ছাড়ছো? তাহলে একটা কাজ করো, তুমি আমাকেই বিয়ে করে নাও, তাহলে তোমার চাকরিও থাকবে আর বিয়েটাও হয়ে যাবে। লিয়ের এমন কথা শুনে কিম তো নিজের কানকে বিশ্বাসই করতে পারছিল না। তার গম্ভীর বস তাকে বিয়ের প্রস্তাব দিচ্ছে, এটাও সম্ভব হতে পারে? লি আবারও কিমের চোখের দিকে তাকিয়ে বলে কি হলো, তুমি কি আমাকে বিয়ে করবে? বিয়ের প্রস্তাব শুনে কিম এগিয়ে এসে লিয়ের কাছে গিয়ে তাকে ভালো করে শুকে দেখতে থাকে। এরপর অবাক হয়ে জিজ্ঞেস করে বস আপনি কি ড্রিঙ্কস করেছেন? কারণ আপনার সাধারণ অবস্থায় তো এমন কথা বলার কথাই ছিল না। এরপর লি ঘটনাটা পার্কের কাছে গিয়ে বলে। পার্ক কথাটা শুনে হাসতে হাসতে একদম লুটোপুটি খায়। সে বলে এই প্রথম কাউকে দেখলাম যে তোকে এতটা অস্থির করে তুলেছে। লি তাকে পাল্টা যুক্তি দেয়। সে বলে যে আমার মনে হয় ও আমার কাছে একটা প্রপার বিয়ের প্রস্তাব আশা করছিল, কিন্তু পার্কের ধারণা অন্যরকম। সে মনে করে যে কিম আসলে লিকে বিয়ে করতে চায় না। পার্কের এই কথা শুনে লি হেসে উড়িয়ে দিয়ে বলে পৃথিবীতে এমন কেউ নেই যে আমার বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিতে পারে। এদিকে কিম ও লিয়ের কথাগুলো নিয়ে ভাবছিল যে সে কেন এমন অদ্ভুত কথা বলল। কিম তার টেবিলের ড্রয়ার থেকে একটা পুরনো নোটবুক বের করে, সেটা দেখে সে মৃদু হাসে। নোটবুকের পাতায় সে একজনের ছবি এঁকেছে আর তার সম্পর্কে অনেক কিছু লিখে রেখেছে। এদিকে পার্ক আবার লিকে জিজ্ঞেস করে কিমকে নিয়ে তুই এত সিরিয়াস কেন বলতো? ও চলে যাচ্ছে বলে তুই এতটা কষ্ট পাচ্ছিস কেন? লি বলে কারণ কিম আমার সব কাজ একদম নিখুঁত ভাবে করে। পরদিন অফিসে কিম নতুন সেক্রেটারি জিকে স্বাগত জানায়। সে হাসি মুখে জিয়ার হাতে অফিসের ফাইলগুলো তুলে দেয়। লি দূর থেকে এটা দেখে জ্বলতে থাকে। সে মনে মনে ভাবে কিম এত হাসি খুশি কিভাবে থাকতে পারে? ও চলে যাচ্ছে বলে আমি রাতে ঘুমাতে পারছি না, আর ও এখানে এসে হাসছে। এরপর লি পার্ককে নিয়ে রাতের খাবারে হোটেলে যায়। সেখানে গিয়ে সে শুধু কিমকে নিয়েই কথা বলতে থাকে। পার্ক তাকে পরামর্শ দেয় যে কিমকে এখনই বিয়ের কথা জিজ্ঞেস করিস না, বরং আগে তাকে নিয়ে ডেটে যা, হয়তো কিমও সেটাই যায়। এরই মধ্যে কিম
কিম অফিসের বাকি সহকর্মীদের রাতের খাবারের জন্য নিমন্ত্রণ জানায়। সবাই এতে খুব খুশি হয়, কিন্তু ঠিক তখনই লি সেখানে হাজির হয়। লিকে দেখা মাত্রই সবাই একদম চুপচাপ হয়ে যায়, কারণ অফিসের নিয়ম কানুনের ব্যাপারে লি খুবই কড়া। রাত হয়ে গেলে সবাই মিলে খেতে বসে আর বেশ মজা করতে থাকে। হঠাৎ টেবিলের উপর একটা ড্রিঙ্কের গ্লাস উল্টে যায় আর সেখান থেকে কিমের পায়ের উপর কিছুটা পড়ে। বাকিরা ভয়ে অস্থির, সবাই জানে যে এবার নিশ্চয়ই কোনো অঘটন ঘটতে পারে। ঠিক তাই হয়। হঠাৎ লি সেখানে এসে হাজির হয়। তাকে দেখা মাত্র সবার চেহারা থেকে আনন্দ নিমিষেই মিলিয়ে যায়। সবাই ভয়ে দাঁড়িয়ে থাকে। লি সবাইকে বলে, আমি শুনলাম আপনারা সবাই খেতে এসেছেন, তাই আমিও চলে এলাম। এরপর সে তাদের সাথেই বসে পড়ে। বসতে না বসতে সে খাবার, ড্রিঙ্কস আর পরিবেশ নিয়ে খুঁত ধরতে শুরু করে। এক পর্যায়ে সে বিরক্ত হয়ে বলে, এত বোরিং একটা জায়গায় তোমরা খেতে এলে কি করে? এরপর যে বলে ওঠে, বস চলুন না একটা গেম খেলি, ডিনারটা আরো জমে উঠবে। সবাই তার কথায় রাজি হয়ে যায়, কিন্তু লি ওই গেমের নিয়ম কানুন জানেই না। তাই সে বলে, এসব গেম টেম বাদ দাও তো, বরং তোমরা সবাই আমার সম্পর্কে একটা করে ভালো কথা বলো। সবাই তো লিকে প্রচন্ড ভয় পায়, তাই ভয়ে ভয়ে সবাই তার প্রশংসা করতে শুরু করে, যা শুনে লি তো দারুণ খুশি হয়ে যায়। এরপর সবাই মিলে ঠিক করে যে একটি কারাওকে রুমে গিয়ে গান বাজনা করবে। সবাই সেখানে গেলেও লিয়ের জায়গাটা একদম পছন্দ হয় না। এরপর তারা অন্য একটা জায়গায় যায় যেখানে সবাই ড্রিঙ্কস করে আর জি ও বং গান গাইতে শুরু করে। এসব দেখে লিয়ের মেজাজ বিগড়ে যায়। বাড়ি ফেরার পথে লি কিমকে বলে, আজ তাদের সাথে ডিনারটা আমার জন্য খুবই বিরক্তিকর ছিল। কিমকে বাড়িতে নামিয়ে দিয়ে লি তাকে বলে, দেখেছো তো আজকে সবার সাথে আমি কত সুন্দর করে কথা বললাম আর ডিনারও করলাম, এমনকি তোমাকেও বাড়ি পৌঁছে দিয়েছি। আজ দিনটা যেভাবে কাটলো এমন রোমান্টিক দিন এখন রোজ হবে, কারণ আজ থেকে আমি তোমার সাথে ডেটিং শুরু করছি। কথাটা শুনে কিম কিছুক্ষণ চুপ থেকে শান্ত গলায় তাকে বলে, বস আমি আপনার সাথে ডেটে যেতে পারবো না, কারণ আপনি আমার টাইপ নন। তার কথা শুনে লিয়ার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। জীবনেই প্রথম কেউ তাকে বলল যে সে কারোর টাইপ নয়। কিম আরো বলে যে আমি এমন কাউকে চাই যে যত্নশীল হবে, সবার সামনে ভালো ব্যবহার করবে। আপনি মোটেই তেমন নন যাকে আমি পছন্দ করতে পারি। আশা করি আপনিও আপনার মনের মতো কাউকে খুঁজে পাবেন যার সাথে আপনি ডেটে যেতে পারবেন। এই কথা বলে কিম বাড়ির ভেতরে চলে যায়। ভেতরে গিয়ে কিম ভাবনায় পড়ে যায়, বসের আসলে হলোটা কি? কাল বিয়ের কথা বলছিল, আজ ডেটিং এর কথা। এটা কি কোনো রসিকতা নাকি সত্যি বস সিরিয়াস? অন্যদিকে কিমের কথায় প্রচন্ড আঘাত পেয়ে লিদার বাড়ির সামনে দাঁড়িয়ে কিমকে একের পর এক মেসেজ পাঠাতে থাকে। মেসেজ এসে লেখে, কিম তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি কি করে বলতে পারলে যে আমি তোমার টাইপ নই? আমার কিসের অভাব আছে? আমি ধনী, সুদর্শন আর সব দিক থেকে আমি একদম পারফেক্ট। মেসেজে লি নিজেকে বারবার সেরা প্রমাণ করতে চাইছিল আর কিমকে ভুল প্রমাণ করার চেষ্টা করে। এটা দেখে কিমও প্রচন্ড রেগে যায় আর পাল্টা মেসেজ দেয় আর লিখে, আপনার সাথে কাজ করাটা আমার জন্য সবসময় একটা বড় মানসিক চাপের কারণ ছিল। কিম আরো লিখে, আপনি একজন স্বার্থপর মানুষ। আমার মনে হয় আপনার কোনো মানসিক সমস্যা আছে। সারাদিন শুধু নিজের প্রশংসা করা ছাড়া আপনি আর কিছুই জানেন না। এভাবে দীর্ঘক্ষণ তাদের মধ্যে কথার লড়াই চলতে থাকে। শেষমেশ কিম লিখে পাঠায় যে, লি আপনি পৃথিবীর সবচেয়ে অবিবেচক মানুষ। এর জবাবে লি লেখে, এই পৃথিবীতে দুজনকে আমার সম্পর্কে কোনো কিছু বলার অধিকার দেয়া হয়নি। একজন আমার ভাই আর অন্যজন তুমি। এই মেসেজটি পাঠিয়ে লি বাড়ি ফিরে যায়। রাতে ঘুমের মধ্যে লি একটা খুব খারাপ স্বপ্ন দেখে। সে স্বপ্ন দেখে যে এক মহিলা এক ভয়ঙ্কর জায়গায় আটকা পড়েছে। স্বপ্নটা দেখা মাত্র সে ভয়ে দরফর করে জেগে ওঠে। পরদিন সকালটা লিয়ের জন্য বেশ মন খারাপ করা ছিল। অন্যদিকে লিয়ের শেষ মেসেজটিতে তার বড় ভাইয়ের প্রসঙ্গ আসায় কিম বেশ বিব্রত হয়ে পড়ে। তখনই মিস্টার জং সেখানে এলে কিম তাকে লিয়ের বড় ভাই সম্পর্কে জিজ্ঞেস করে। জং জানায় যে আমি শুধু এটুকুই জানি যে বস লিয়ের বড় ভাই বিদেশে থাকে আর সে কখনো কোনো ব্যবসায় জড়িত ছিল না। এরপর লি অফিসে আসে, কিন্তু সে বেশ বিমর্ষ থাকায় চুপচাপ নিজের রুমে চলে যায়। কিম যখন তার টাই ঠিক করে দেওয়ার জন্য রুমে যায়, লি তাকে গম্ভীর গলায় বলে, এখন থেকে তোমাকে আর এসব করার দরকার নেই। আমি বুঝেছি তোমাকে এখানে আটকে রাখতে আমাকে জোর করা উচিত নয়। তুমি 1 মাস পর চলে যেতে পারো। এই 1 মাসের মধ্যে জিকে সব কাজ বুঝিয়ে দাও তুমি। লি এরপর থেকে সারাদিন কেবল কাজের মধ্যেই ডুবে থাকে। কিমের কোনো ছোটখাটো ভুল হলেও সে তাকে ধমক দেয় আর কিমকে এড়িয়ে গিয়ে জিয়ের উপর বেশি মনোযোগ দিতে শুরু করে। এসব দেখে কিমেরও খারাপ লাগতে থাকে। রাতে কিম তার বন্ধুদের সাথে খেতে যায়। সেখানে তার এক বন্ধু বলে, তোর জন্য একটা ব্লাইন্ড ডেটের ব্যবস্থা করছি। কিম প্রথমে লিয়ের মেজাজের কথা ভেবে রাজি হতে চায় না, কিন্তু বন্ধুদের পিড়াপিড়িতে শেষমেশ সে সেটা মেনে নেয়। ডিনারের সময় এক ওয়েট্রেস এসে তাদের একটি সার্ভে ফর্ম দেয় আর বলে যে এটা পূরণ করলে একটি ডিশ তারা ফ্রি পাবে। ফ্রি খাবারের লোভে কিম ফর্মটি পূরণ করে দেয়, কিন্তু আসলে এই সার্ভেটি লি করেছিল, কারণ সে জানতে চেয়েছিল যে কিমের পছন্দ অপছন্দ কি। এরপর একদিন কিম বাড়িতে থাকার সময় পার্কের ফোন পায়। পার্ক তাকে বলে, তোকে অ্যামেজমেন্ট পার্কে আসতে হবে। কিম তৈরি হয়ে পার্কে যায়। সেখানে সে পার্কের অপেক্ষায় ছিল, কিন্তু হঠাৎ লি
লি এসে হাজির হয়। এতে অবাক হয়ে কিম জিজ্ঞেস করে, আপনি এখানে কি করছেন? লি শান্ত গলায় বলে, আমি পার্কে বলেছিলাম তোমাকে এখানে ডাকতে। এরপর লি কিমকে একটা রাইডে বসায়। রাইডের গতির সাথে লির কোনো সমস্যা নেই, কিন্তু কিম ভয়ে অস্থির হয়ে যায়। রাইড শেষে লি কিমকে আরেকটি রাইডের কথা বললে কিম এতে বেশ বিরক্ত হয় আর বলে, আমি আর কোনো রাইড করব না, আমার এসব রাইডে খুবই ভয় করে। কিম খুব ভয় পেয়ে গিয়েছিল বলেই রাইডটিতে চড়তে মানা করে দেয়। এটা দেখে লি বুঝতে পারে যে কিম এখনো তার প্রতিটি কথা একজন সেক্রেটারির মতো বাধ্য হয়ে পালন করছে। এরপর লি কিমকে জিজ্ঞেস করে, এখানে তোমার কোন রাইডটি সবচেয়ে পছন্দ? এই কথা শুনে কিমের মুখে হাসি ফুটে ওঠে আর সে বলে, আমার মেরিগো রাউন্ড খুব ভালো লাগে। এরপর কিম মেরিগো রাউন্ডে চড়ে খুব মজা করে আর কিমকে এতটা খুশি দেখে লিও মনে মনে খুব আনন্দ পায়। এরপর দুজনে একসাথে খেতে বসে। কিম কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে, আপনি হঠাৎ এসব কেন করছেন বলুন তো? লি একটা বাহানা বানিয়ে বলে, তুমি তো খুব তাড়াতাড়ি কোম্পানি ছেড়ে চলে যাচ্ছ, তাই এগুলোকে একটা বিদায়ী উপহার হিসেবে ধরে নিতে পারো। কথাবার্তার মাঝে লি তার ছোটবেলার আর বড় ভাইয়ের কথাও কিছুটা বলে। তার কথাগুলো শুনে এটা পরিষ্কার বোঝা যাচ্ছিল যে লি আর তার বড় ভাইয়ের মাঝে অতীতের কোনো তিক্ততা আর রহস্যময় কোনো ঘটনা রয়েছে। এরপর লি কিমকে নিয়ে বোট রাইডে যায়। মাঝ সমুদ্রে দাঁড়িয়ে তারা একসাথে আতশবাজি দেখে, যা দেখে কিম ভীষণ আনন্দিত হয়। কিমের একটু শীত লাগলে লি তার নিজের কোটটি কিমকে পরিয়ে দেয়। সেই মুহূর্তে দুজনে একে অপরের খুব কাছে চলে আসে আর অপলক দৃষ্টিতে একে অপরের দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর লি যখন কিমকে বাড়ি পৌঁছে দেয়, কিম আজ দারুণ খুশি ছিল, কারণ আজ লি তার জন্য যা যা করেছে সেসব সে বরাবরই করার স্বপ্ন দেখত। কিন্তু হঠাৎ কিমের নজর লিয়ের সে অতি আত্মবিশ্বাসী চেহারার দিকে পড়ে। তখনই তার মনে পড়ে যায় সেই সার্ভে ফর্মে সে যেসব ইচ্ছার কথা লিখেছিল, আজ লি ঠিক সেই কাজগুলোই করেছে। কিম বুঝতে পারে যে সার্ভে ফর্মটি অন্য কেউ নয়, বরং খোদ তার বস নিজেই পূরণ করিয়েছিল। বাড়িতে পৌঁছে লি সার্ভের কথা অনুযায়ী কিমকে একটি টেডি বিয়ার উপহার দেয়। এটা দেখে কিম বলে, বস আপনি যদি ভাবেন যে গিফট দিয়ে আমি বিয়ের জন্য রাজি হয়ে যাব, তবে কিন্তু আপনি ভুল করছেন। সে চলে যেতে চাইলে লি তাকে থামিয়ে বলে, সার্ভেতে তোমার আরো একটি ইচ্ছে বাকি ছিল, যা পূরণ করা এখনো বাকি। আসলে সার্ভে ফর্মে কিম লিখেছিল যে সে তার বয়ফ্রেন্ডের সাথে লম্বা সময় ধরে কিস খেতে চায়। এটা শুনে লি কিমকে কিস করার জন্য এগিয়ে যায়, কিন্তু কিম চট করে মুখ সরিয়ে নেয় আর মাঝখানে টেডি বিয়ারটি ধরে ফেলে। লিয়ের ঠোঁট গিয়ে পড়ে টেডি বিয়ারের উপর। এতে লিয়ার মেজাজ একেবারেই বিগড়ে যায়। পরদিন সকালে অফিসে কিম নিজের কাজে ব্যস্ত ছিল। তখনই তার বন্ধুর ফোন আসে। সে তাকে মনে করিয়ে দেয় যে আজ সন্ধ্যায় তার ব্লাইন্ড ডেট আছে। কিম তার কথায় রাজি হয়, কিন্তু কিমের পাশের সিটে থাকা জি আর বং তার এই ডেটের কথা শুনে ফেলে। ধীরে ধীরে এই খবর পুরো অফিসে ছড়িয়ে পড়ে যে সেক্রেটারি কিম আজ রাতে ব্লাইন্ড ডেটে যাচ্ছে। জি যখন লিখে জানায় যে কিম আজ তাড়াতাড়ি অফিস থেকে বেরিয়েছে কারণ সে একটি ব্লাইন্ড ডেটে গিয়েছে, তখন লিয়া আবারও বেশ অবাক হয়ে যায়। সে তাড়াতাড়ি তার পুরনো সমস্যা নিয়ে পার্কের কাছে ছুটে যায়। অন্যদিকে কিম যার সাথে ব্লাইন্ড ডেটে গিয়েছে তার আচরণ খুবই অদ্ভুত ছিল, যা কিমকে বেশ বিরক্ত করছিল। ডেটের ছেলেটি শুধু খাবার নিয়ে সারাক্ষণ বকবক করে যাচ্ছে। এরপর তারা যখন কফি খায়, অফিসের এক সহকর্মী তাদের দেখে ফেলে আর ছবি তুলে অফিসের সবার সাথে শেয়ার করে দেয়। সেই ছবি যখন পার্কের হাতে আসে, সে সেটা লিখে দেখায়। ছবি দেখে লিয়ে রাগের জন্য সীমাই থাকে না। অন্যদিকে ডেটের শেষে কিম যখন বিদায় নেয়, সে খেয়াল করে যে ছেলেটির টাই বাঁকা হয়ে আছে। গত 9 বছর ধরে লিয়ের টাই ঠিক করার অভ্যাস থাকায় সে অন্য কারোটাই বাঁকা দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। সে স্বয়ংক্রিয়ভাবে ছেলেটির টাই ঠিক করে দিতে যায়। ঠিক তখনই লি সেখানে হাজির হয় আর চিৎকার করে কিমকে ধমক দেয়। লিয়ের গলার আওয়াজে কিম এতটাই ভয় পেয়ে যায় যে ভুলবশত ছেলেটির টাই সে প্রচন্ড জোরে টেনে ধরে। বাড়ি ফেরার পথে লি কিমের উপর প্রচন্ড রেগে থাকে যে সে কেন অন্য কারো টাই ঠিক করছিল। কিম তাকে সরাসরি জিজ্ঞেস করে, বস আপনি কি আমার ব্লাইন্ড ডেটে যাওয়ার কারণে হিংসাবোধ করছেন নাকি? কিন্তু লি নিজের জেদ বজায় রেখে তাকে না করে দেয়। রাতে কিম যখন তার বোনকে সবটা খুলে বলে, তার বোন তখন কিমকে বোঝায় যে লিয়ার কাছে তুই এমন একটা জিনিস বা অভ্যাসে পরিণত হয়েছিস যা সে কোনোভাবে হারাতে চাইছে না। পরদিন অফিসে কিম আর জি মরফিস নামের এক বিখ্যাত লেখকের বই নিয়ে দারুণ এক্সাইটেড হয়ে কথা বলছিল। কিম ওই লেখকের ঘোর ভক্ত, কিন্তু আজ পর্যন্ত কেউ লেখকের চেহারা দেখেনি। পরের সিনে দেখা যায় যে সেই রহস্যময় লেখক বিমান থেকে নামছে। সে সবে মাত্র কোরিয়ায় ফিরে এসেছে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো ওই লেখক আসলে লিয়ার বড় ভাই ইয়ান। এদিকে অফিসে কিম আর জি মিটিং এর জন্য প্রস্তুতি নেয়। তখনই ক্যাবলওয়ার দেখে লি ভীষণ আতঙ্কিত হয়ে পড়ে। ছোটবেলার এক ভয়াবহ ঘটনার কারণে ক্যাবলওয়ার দেখলে লি ভয় পায়। কিম লিয়ের এই ভয়টা জানতো, তাই সে দ্রুত সেগুলো সরিয়ে ফেলে। কিন্তু যে নতুন জয়েন করায় বিষয়টি সে জানতো না, তাই ভুলবশত সে আবারও ক্যাবলগুলো সেখানেই রেখে দেয়। কিছুক্ষণ পরে মিটিং শুরু হয়, যেখানে প্রতি বছরের মতো সবাই মিলে কিছু গেম খেলার কথা
কথা আলোচনা করা হয়। সবাই গেম খেলার জন্য প্রস্তুতি নেয় আর জেতার জন্য প্রাণপণ চেষ্টা করে, কারণ গেমের বিজয়ী বিশেষ পুরস্কার পাবে। যেহেতু লি সবসময় জিততে পছন্দ করে, তাই সবাই তাকে খুশি করতে মরিয়া হয়ে ওঠে। প্রথম রাউন্ডে কিম জিতে যায় আর ওর খুশির সীমাই থাকে না। দূর থেকে লি এসব দেখে মুচকি হাসে। কিন্তু দ্বিতীয় রাউন্ডে অফিসের এক ছেলে কর্মী কিমের পার্টনার হয়। ওই কলিগকে কিমের সাথে হাসাহাসি করে কথা বলতে দেখে লিয়ের বেশ জেলাস ফিল হচ্ছিল। গেম শুরু হয়। কিম আর তার পার্টনারকে একসাথে দৌড়াতে হয়। দৌড় শেষে জেতার আনন্দে তারা একে অপরকে জড়িয়ে ধরে। এই সিন দেখে লিয়ের মেজাজ বিগড়ে যায় আর সে উঠে সেখান থেকে চলে যায়। কিন্তু যাওয়ার পথে সে হোঁচট খেয়ে পায়ে চোট পায়। কিম সাথে সাথে চিন্তিত হয়ে লিয়ের দেখাশোনা করতে শুরু করে। ড্রেসিং করার সময় কিম লিয়ের পায়ে একটি পুরনো গভীর দাগ দেখতে পায়। কিম মনে মনে ভাবে, এখনো যদি এই দাগটা এত গভীর হয় তবে চোট লাগার সময় সেটা কতটা ভয়াবহ ছিল। এরপর কিম আর লিয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। লি অভিযোগ করে যে গেমের সময় তুমি একজন অপরিচিত মানুষের এত কাছে কিভাবে যেতে পারলে। কিম উত্তরে বলে, আমি শুধু গেম খেলছিলাম, অন্য কোনো উদ্দেশ্য ছিল না আমার। লি তখন জেদের বসে বলে, তোমার যদি অন্যের কাছে আসাতে কোনো সমস্যা না থাকে তবে ঠিক আছে, আমি তোমার কাছে এসে দেখি তুমি এখন কেমন ফিল করো। এই বলে সে কিমের খুব কাছে এগিয়ে আসে। কিম সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করলে তার পা অন্য কোনো জিনিসে আটকে যায় আর সে সরাসরি লিয়ের উপর গিয়ে পড়ে। মুহূর্তের জন্য দুজনে একে অপরের চোখের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে যায়। কিম কোনো মতে নিজেকে সামলে একটি বাহানা বানিয়ে বরফ আনার জন্য রান্নাঘরে চলে যায়। ফিরে এসে সে দেখে যে লি ঘুমিয়ে পড়েছে। লিকে ঘুমন্ত অবস্থায় দেখে কিম তার মুখের দিকে তাকিয়ে থাকে। তখনই তার মনে হয় যে লিয়ের মুখটা কেমন যেন অদ্ভুত লাগছে, যেন সে কোনো দুঃস্বপ্ন দেখছে। কিম দ্রুত তাকে জাগিয়ে তোলে। লিকে আতঙ্কিত দেখে কিম জানতে চায় যে আপনি কি দুঃস্বপ্ন দেখেছেন, কিন্তু লি তার প্রশ্ন এড়িয়ে যায় আর সত্যিটা চেপে যায়। লি কিমকে বলে, আজ আমার কেমন জানি অস্থির লাগছে, তাই তুমি আজ আমার বাড়িতেই থেকে যাও। শোয়ার কথা শুনে কিম ভাবে যে লি হয়তো তাকে একই বিছানায় ঘুমানোর কথা বলছে, তাই সে কিছুটা অস্বস্তিতে পড়ে বলে, মিস্টার লি, দুঃস্বপ্ন তো সবারই আসতে পারে, কিন্তু আপনি তো আর ছোট বাচ্চা নন যে আমাকে আপনার সাথে ঘুমাতে হবে। কিন্তু যখন কিম বুঝতে পারে যে লি তাকে গেস্ট রুমে থাকার কথা বলছে, তখন তার নিজের উপরই খুব লজ্জা হয়। লি তার মনের অবস্থা বুঝে বাঁকা হেসে জিজ্ঞেস করে, তুমি আমার কাছ থেকে কি আশা করছিলে, মানে তুমি আসলে কোথায় ঘুমোতে চাচ্ছ? কিম তখন সাথে সাথে বলে ওঠে, না না, মানে আমি তো বোঝাতে চাইনি। ঠিক তখনই লিয়ের কাছে তার ভাই ইয়ানের ফোন আসে। ফোনে কথা শেষ হওয়ার পর লিয়ের মেজাজ ভয়ানক খারাপ হয়ে যায় আর সে কিমকে সেখান থেকে চলে যেতে বলে। যাওয়ার পথে কিম ভাবতে থাকে যে ফোনে কি ছিল যার জন্য লিয়ের মেজাজ এত খারাপ হয়ে গেছে। এসব ভাবতে ভাবতে হাঁটার সময় কিমের সাথে লিয়ের বড় ভাই ইয়ানের ধাক্কা লেগে যায়। ইয়ানের ফোনটা হাত থেকে পড়ে গেলে কিম তা তাকে তুলে দেয়। ইয়ান ভদ্রভাবে কথা বলে আর কিমের জুতোর ফিতে বেঁধে দিতে যায়। কিম মুগ্ধ হয়ে ভাবে, কত ভালো মানুষ, আমার বসের মতো একদমই স্বার্থপর নয়। কিম জানতো না যে লেখকটাই সে বিখ্যাত লেখক মারফিস, আর ইয়ানও জানতো না যে কিম আসলে লিয়ের সেক্রেটারি। এরপর লি আর ইয়ানকে একসাথে দেখা যায়। ইয়ান বারবার বলছিল যে আমি তোমাকে ক্ষমা করতে এসেছি, কারণ সেই দুর্ঘটনাটা বারবার মনে পড়লে আমি তোমাকে ঘৃণা করতে বাধ্য হই। কিন্তু তার ভাইয়ের সাথে কথা বলার বদলে লি রাগের সেখান থেকে চলে যায়। এখানে পরিষ্কার হয়ে যায় যে অতীতে লি এমন কিছু করেছিল যার জন্য তার বড় ভাই তার উপর প্রচন্ড রেগে আছে। পরদিন লি আর কিম একটি নতুন লাইব্রেরি দেখতে যায়। তারা লাইব্রেরি দেখার সময় হঠাৎই পুরো বিল্ডিং এ আলো নিভে যায়। কিম বুঝতে পারে যে ইলেকট্রিক সিস্টেমে কোনো গন্ডগোল হয়েছে, তাই আলো আসতে একটু সময় লাগবে। লি অন্ধকারে বই দেখছিল। হঠাৎ পেছন ফিরতেই কিমের মুখের উপর টর্চের আলো পড়ায় সে ভয়ে চিৎকার করে ওঠে। কিম হেসে ফেলে বলে, বস, আপনি তো একদম ছোট বাচ্চার মতো চিৎকার করছেন। এরপর দুজনে অন্ধকারের ভেতর দাঁড়িয়ে লাইট আসার অপেক্ষা করতে থাকে। কিম একঘেয়েমি কাটাতে একটা রোমান্টিক উপন্যাস পড়তে শুরু করে। লি তার কাছে গিয়ে নিঃশব্দে বসে পড়ে। কিম হাসি মুখে বইটা পড়তে থাকে আর লি মুগ্ধ হয়ে তাকে শুধু দেখতেই থাকে। এই সময় লিয়ের হৃদস্পন্দন বেড়ে যায়, কিন্তু সে এখনো নিজের মনের এই অদ্ভুত অনুভূতিগুলো ঠিক বুঝে উঠতে পারছিল না। এদিকে কিম তার বোনদের সাথে এক রেস্তোরাঁয় খেতে যায়। খাওয়ার পর বের হওয়ার সময় পথে একটা মাকড়সা দেখে কিম প্রচন্ড ভয় পেয়ে যায়, ঠিক যেমনটা লি ক্যাভলয়ার দেখে পায়। এখান থেকে একটা বড় ইঙ্গিত পাওয়া যায় যে তাদের দুজনের মাঝে অতীতের কোনো গভীর সংযোগ আছে, যদিও সেটা ঠিক কি তা এখনো স্পষ্ট নয়। অন্যদিকে বাড়িতে লি খুব বোর হচ্ছিল, তাই সে কিমের পড়া সেই রোমান্টিক বইটি হাতে তুলে নেয়। বইটি পড়ার পর সে বুঝতে পারে যে প্রেমে পড়া মানুষের অনুভূতি কেমন হয়, কিন্তু নিজের ইগো বজায় রাখতে সে বইয়ের লাইনগুলোকে বাজে বলে উড়িয়ে দেয় আর বলে, এই সবকিছু অবাস্তব, আমার চিন্তা ভাবনাই ঠিক। পরদিন অফিসে কিম আর জি আবার সেই বিখ্যাত লেখক মরফিসের নতুন বই নিয়ে আলোচনা করছিল। কিমের মাথায় একটা বুদ্ধি খেলে যায়। লাইব্রেরি উদ্বোধনী অনুষ্ঠানে যদি খোদ লেখক মরফিসকে আমন্ত্রণ জানানো হয় তবে কেমন হয়। সে লিয়ের কাছে গিয়ে আইডিয়াটা বলে, কিন্তু লেখকটি যে মরফিস সেটা সে গোপন রাখে, কারণ সে আসবে কিনা তা আগে নিশ্চিত হতে যায়। লি তার আইডিয়াটা পছন্দ করে আর তার কথায় রাজি হয়ে যায়। কথা বলার মাঝখানে লিয়ের ফোনে তার ভাই ইয়ানের মেসেজ আসে। সে লিখেছে যে আমি কোম্পানিতে এসেছি, তোমার সাথে দেখা করতে চাই আমি। মেসেজ
মেসেজটা দেখে লিয়া অস্থির হয়ে যায়। সে কোনোভাবেই চায় না তার ভাই কিমের সাথে দেখা করুক, তাই সে কিমকে কোনো একটা খাবার আনতে বাইরে পাঠিয়ে দেয় আর জোর দিয়ে বলে সে লিফট ব্যবহার করবে না, সিঁড়ি দিয়ে যাও। কিম বসের কথা মতো সিঁড়ি দিয়েই যায়। এদিকে ইয়ান অফিসে ঢুকে আর তার ভাইয়ের সাথে আবার সেই পুরনো বিষয়ে তর্ক জুড়ে দেয়। কথোপকথনের পর লিয়ের মেজাজ আবার চরমে পৌঁছায়। ইয়ান যখন অফিস থেকে বের হচ্ছিল তখন কিমের সাথে তার দেখা হয়। ইয়ানের কিমকে পছন্দ হয়ে যায় আর সে তার ফোন নম্বরটি চায়, কিন্তু কিম তাকে একটা ভুল নম্বর দিয়ে দ্রুত সেখান থেকে চলে যায়। এখনো কিম বুঝতে পারে না যে এই লোকটাই তার প্রিয় লেখক মরফিস। এরপর কিম তাড়াতাড়ি খাবার নিয়ে লিয়ার অফিসে ফিরে আসে, কিন্তু লেখক রুক্ষ গলায় বলে আমার এখন খিদে নেই, আমি খাবো না। কিম কিছুতেই বুঝতে পারছিল না যে লিয়ার মেজাজ কেন এতটা খারাপ হয়ে গেছে। রাতে বাড়ি ফিরে কিম সেই লেখক মরফিসকে ইমেল করে তাদের লাইব্রেরির উদ্বোধনী অনুষ্ঠানে আসার জন্য আমন্ত্রণ জানায়। পরদিন সকালে কিম লিকে একটি ফাইল দেখাতে আসে। লিয়ের টাই বাঁকা দেখে কিম সহজাত ভাবেই তা ঠিক করে দিতে যায়। কিমকে এতটা কাছে পেয়ে লিয়ের স্পন্দন বেড়ে যায়। লি মনে মনে ভাবে আমার কি কোনো হৃদরোগ হয়েছে, দ্রুত কোনো ডাক্তারের কাছে যাওয়া উচিত। সে নিজের ইমোশনের গভীরতা ঠিক বুঝতে পারছিল না। এর মধ্যে লিয়ের মা অফিসে আসে আর লিকে ডিনারে আমন্ত্রণ জানায়। সে যায় তার দুই ছেলের মধ্যকার সব বিরোধ যেন মিটে যায়, কিন্তু লি তাকে স্পষ্টভাবে জানিয়ে দেয় যে সে ইয়ানের সাথে দেখা করতে চায় না। তখন তার মা কৌশলে অফিসে নিজের পার্স ফেলে রেখে যায় আর কিমকে অনুরোধ করে যে কোনোভাবে যেন লিকে বাড়িতে পাঠানো হয়। কিম বসের কাছে গিয়ে পার্স ফেরত দেওয়ার অজুহাতে লিকে বাড়ি যাওয়ার জন্য রাজি করায়। বাড়িতে গিয়ে লি পরিবারের সাথে খেতে বসলেও কারোর সাথে কোনো কথা বলে না। পুরোটা সময় তার মেজাজ খারাপ থাকে তার ভাই ইয়ানের উপস্থিতির কারণে। খাওয়ার সময় মা যখন কিমের কথা তোলে লি ইচ্ছাকৃতভাবে প্রসঙ্গ ঘুরিয়ে দেয়। সে চায় না তার ভাই কিমের ব্যাপারে কোনো কিছু জানুক। খাওয়া শেষে ইয়ান লিয়ের সাথে কিম সম্পর্কে জানতে চায়, কিন্তু লি কথা বলতে অস্বীকার করে, যার ফলে সে পুরনো শৈশবের ঘটনা নিয়ে আবারও তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। তর্কের এক পর্যায়ে ইয়ান লিকে ঘুষি মারে। লিও পাল্টা আঘাত করতে যায়। ঠিক তখনই তাদের বাবা মা সেখানে চলে আসে। তাদের দেখে দুজনেই থেমে যায়, কিন্তু সবচেয়ে হৃদয় বিদারক দৃশ্য ছিল তার মাকে কাঁদতে দেখা। তর্কাতর্কির পর লি কিমের বাড়ির সামনে এসে দাঁড়ায়। এদিকে ইয়ান তার ইমেল চেক করতে গিয়ে কিমের পাঠানো সেই আমন্ত্রণ পত্রটি দেখতে পায়। অন্যদিকে কিম লিয়ের মুখের দিকে তাকিয়ে তার মুখে চোটটি দেখতে পায় আর তাকে বাড়িতে নিয়ে ব্যান্ডেজ করার সিদ্ধান্ত নেয়। কিন্তু তার ঘরের অবস্থা এলোমেলো দেখে লিকে বাইরে দাঁড় করিয়ে রেখে সে দ্রুত ঘর পরিষ্কার করতে শুরু করে, কারণ লি অগোছালো পরিবেশ একদম সহ্য করতে পারে না। পুরো রুম পরিষ্কার করার পর সে লিকে ভেতরে ডাকে আর যত্নের সাথে তার ক্ষতস্থানে মলম লাগিয়ে দেয়। এই মুহূর্তে দুজনে একে অপরের খুব কাছে চলে আসে আর একে অপরের চোখের দিকে তাকিয়ে একদম স্তব্ধ হয়ে যায়। একটু অস্বস্তি কাটাতে কিম বলে আপনার নিশ্চয়ই কারোর সাথে ঝামেলা হয়েছে, আমি আপনার জন্য রামিন বানিয়ে নিয়ে আসছি। ঝাল রামিন খেলে আপনার মন কিছুটা ভালো লাগবে। এই বলে সে কিচেনে রামিন বানাতে চলে যায়। রান্নাঘরে কিম যখন রামিন তৈরি করছিল লি তখন কিমের পার্সোনাল জিনিসগুলো একটু ঘাটাঘাটি করছিল। হঠাৎ এসে কিমের সে গোপন নোটবুকটি খুঁজে পায়। সেটা দেখে ওর মুখে হাসি ফুটে ওঠে। এরপর লি খেয়াল করে যে কিমের টেডি বিয়ারটি উল্টো হয়ে পড়ে আছে। সে সেটা ঠিক করতে হাত বাড়াতেই কিম তার দিকে দৌড়ে আসে, কারণ টেডি বিয়ারের নিচে সে তার অন্তর্বাসগুলো লুকিয়ে রেখেছিল। তাড়াহুড়ো করে লিকে বাধা দিতে গিয়ে কিম সরাসরি লিয়ের গায়ের উপর গিয়ে পড়ে। দুজনে আবারও একে অপরের খুব কাছে চলে আসে। কিম উঠে যাওয়ার চেষ্টা করলে লি তাকে জড়িয়ে ধরে বলে কিছুক্ষণ এভাবেই থাকো, কারণ এরপর থেকে আমি তোমাকে পাগলের মতো ভালোবাসবো। তার কথা শুনে কিম তো পুরো অবাক হয়ে যায়। তারপর লি জানায় যে কথাগুলো তো তোমার সেই নোটবুকের পাতাতেই লেখা ছিল। এই কথা শুনে কিম আরো বেশি অবাক হয় যে লি যা বলেছে তা তার নিজের অনুভূতি নয়, বরং কিমেরই লেখা নোটবুকের লাইন। এরপর কিম লিকে রামেন খেতে দেয়। রামেনের স্বাদ এতটাই দারুণ লাগে যে লি পুরোটাই শেষ করে ফেলে। বাড়ি ফেরার সময় লি কিমকে বলে আজই প্রথম তোমার হাতে রান্না খেলাম আর তা সত্যি অসাধারণ ছিল। লি কোনোদিন কারো প্রশংসা করেনি, তাই আজ বসের মুখে নিজের প্রশংসা শুনে কিম অসম্ভব খুশি হয়। লি চলে যাওয়ার পর কিমের বোন সেখানে আসে। রান্নাঘরে দুটো বাটি দেখে সে জিজ্ঞেস করে যে কে এসেছিল। কিম প্রথমে লুকাতে চাইলো, পরে সে স্বীকার করে যে লি এসেছে। তার কথা শুনে বোন চিন্তিত হয়ে পড়ে আর বলে লি আমাদের মতো সাধারণ মানুষের জন্য নয়, ও অনেক ধনী, ওর থেকে দূরে থাকো, ওর জন্য মনে কোনো ইমোশন তৈরি করো না, তাহলে পরে অনেক পস্তাতে হবে। পরদিন সকালে লি নিজেই কিমকে নিতে আসে আর তার জন্য বিশেষ নাস্তা নিয়ে আসে। তারা একসাথে অফিসে যায়, কিন্তু লি আর আগের মতো গম্ভীর হয়ে সামনে সামনে হাঁটে না, বরং কিমের সাথে তাল মিলিয়ে তারা পাশাপাশি হাঁটে। অফিসে ঢুকার পর লি সবার সাথে খুব নম্রভাবে কথা বলে। তারই হঠাৎ পরিবর্তন দেখে কিম তো বটেই
পুরো অফিসের কর্মীরা একদম অবাক হয়ে যায়। লিয়ের মনে কিমের জন্য এখন এক গভীর টান অনুভব হচ্ছে, তাই সে কিমকে সব দিক থেকে খুশি রাখার চেষ্টা করছিল। ঠিক সেই মুহূর্তেই কিমের কাছে খবর আসে যে অফিসের লবিতে কেউ একজন তার সাথে দেখা করতে এসেছে। কিম নিচে লবিতে গিয়ে দেখে সেই ছেলেটি এসেছে যে গতকাল তার কাছে নম্বর চেয়েছিল। এটা দেখে কিম একদম রেগে যায় আর তাকে বকাঝকা করতে শুরু করে। কিন্তু ইয়ান যখন নিজের পরিচয় দেয় যে সেই আসলে বিখ্যাত লেখক মরফিস, তখন কিমের খুশির সীমাই থাকে না। এরপর তারা দুজনে একটি রেস্তোরাঁয় গিয়ে লাইব্রেরির অনুষ্ঠানের ব্যাপারে আলোচনা করে। যাওয়ার সময় ইয়ান আবার তার কাছে তার নম্বর চায়। কিম এবার তাকে সঠিক নম্বরটি দিয়ে দেয়। তবে কিম তখনও জানতো না যে মরফিস আসলে তার বসেরই বড় ভাই। এদিকে লি তার এক বন্ধুর সাথে খেতে গিয়ে কথা প্রসঙ্গে বুঝতে পারে যে কাউকে পছন্দ করলে তাকে দেরি না করে দ্রুত প্রপোজ করা উচিত। এই কথাটা লিয়ের মাথায় গেঁথে যায়। সে ভয় পায় পাছে কিম অন্য কাউকে যদি পছন্দ করে ফেলে। লি সিদ্ধান্ত নেয় যে কিমকে প্রপোজ করতে হবে। সে খুব দামি কোনো রেস্তোরাঁয় বেছে নেয় না, কারণ কিম তাতে অস্বস্তি বোধ করতে পারে। তাই সে সাধারণ মানুষের মতো একটি সাদামাটা রেস্তোরাঁয় পছন্দ করে। অনেক খোঁজাখুঁজির পর সে জায়গাটা ঠিক করে আর কিমকে অফিসে ডেকে বলে, আজ রাতে আমরা একসাথে ডিনার করব, আমার কিছু জরুরি কথা আছে। এই খবর শুনে কিম প্রচন্ড এক্সাইটেড হয়ে পড়ে আর নতুন একটি ড্রেস কিনে পরে রেস্তোরাঁর উদ্দেশ্যে রওনা হয়। পথে হঠাৎ ইয়ানের ফোন আসে। ইয়ান বলে, তোমার সাথে জরুরি আমার কথা আছে, তোমার সাথে আমি দেখা করতে চাই। কিম জানায় যে সে রেস্তোরাঁয় যাচ্ছে, তাই এখনই তার সাথে দেখা করা সম্ভব নয়। ইয়ান রেস্তোরাঁর নাম জিজ্ঞেস করলে কিম তা বলে দেয়। ইয়ান বলে, আমি ওদিকেই যাচ্ছি, মাত্র 10 মিনিটের জন্য দেখা করো। কিম তার কথায় রাজি হয়ে যায়। অন্যদিকে লি রেস্তোরাঁয় কিমের অপেক্ষায় অধীর আগ্রহে বসে আছে। প্রপোজ করার কথা ভেবে সে বেশ খুশি ছিল, কিন্তু কিম আসতে দেরি করায় সে বাইরে খুঁজতে বের হয়। বেরিয়ে এসে দেখে যে কিম তার ভাই ইয়ানের সাথে দাঁড়িয়ে আছে আর ইয়ান কিমতে তার নতুন লেখা একটি বই উপহার দিচ্ছে। এই সিন দেখে লিয়ের রাগের মাথায় আগুন জ্বলে ওঠে। সে দ্রুত গিয়ে কিমের হাত থেকে বইটি কেড়ে নিয়ে ইয়ানকে তা ফেরত দিয়ে দেয় আর কিমের হাত ধরে টানতে টানতে রেস্তোরাঁর ভেতরে নিয়ে আসে। কিম অবাক হয়ে জিজ্ঞেস করে, বস, আপনি এত রেগে আছেন কেন? কি হয়েছে আপনার? কিন্তু লি তার কোনো প্রশ্নের উত্তর না দিয়ে উল্টো গর্জে ওঠে আর বলে, তুমি বাইরে ওর সাথে কি করছিলে? কিম শান্তভাবে জবাব দেয়, উনি বিখ্যাত লেখক মরফিস, আমি ওনাকে লাইব্রেরি উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি। লি তখন কিমের কথায় কান্না দিয়ে বলে, তাকে ডাকার কোনো দরকার নেই। কিম এটা শুনে খুব কষ্ট পায়। সে ভেবেছিল যে লেখক মরফিসকে আমন্ত্রণ জানিয়ে সে লিকে খুশি করবে, অথচ এখন লি নিজেই মানা করে দিচ্ছে। কিম জেদ ধরে জিজ্ঞেস করে, আপনি কেন মানা করছেন? লি তখন রাগী গলায় বলে, সবকিছু তোমাকে জানানো আমার পক্ষে জরুরি নয়। লিয়ের এই কথা শুনে কিমের আত্মসম্মানে আঘাত লাগে আর সে সেখান থেকে বেরিয়ে যায়। এরপর লি ইয়ানের সাথে দেখা করে আর জিজ্ঞেস করে, কিমের সাথে তার দেখা হওয়াটা কি নিছকই কাকতালীয় ছিল নাকি এর পেছনে কোনো উদ্দেশ্য আছে? ইয়ান হাসি মুখে বলে, তুমি কি ভয় পাচ্ছ যে আমি কিমকে তোমার থেকে ছিনিয়ে নেব? লি তখন বুক ফুলিয়ে বলে, আমার কোনো কিছুতেই যায় আসে না, চেষ্টা করে দেখবো যে সে তোমাকে কতটা পছন্দ করে। পরদিন সকালে অফিসে মিস্টার জং সবাইকে জানায় যে লি লেখক মরফিসকে লাইব্রেরি উদ্বোধনী অনুষ্ঠানে আসার জন্য সম্মতি দিয়েছে। কিম এটা শুনে অবাক হয়ে যায়। সে ভাবতে থাকে যে কাল তো লি মানা করেছিল, হঠাৎ কেন আবার তার মত পাল্টিয়েছে। এরপর কিম রাগে লিয়ের অফিসে গিয়ে বলে, এতদিন আপনি নিজের ইচ্ছা মতো সবকিছু করেছেন, কখনো বিয়ের কথা বলেছেন, আবার কখনো ডেটিং এর, কিন্তু দয়া করে এখন নিজের সীমায় থাকুন, আমাকে আর কোনো মিথ্যে আশা দেবেন না। এরপর থেকে কিম লিয়ের সাথে কাজের বাইরে আর কোনো কথাই বলে না। কিমের এই উপেক্ষা লিয়ের সহ্য হয় না, কারণ কিম আগে কখনো এমনটা করেনি। এর মধ্যে কিম মিস্টার জং এর কাছ থেকে জানতে পারে যে লেখক মরফিস আসলে লিয়ের বড় ভাই ইয়ান। সব রহস্য পরিষ্কার হয়ে যায় যে দুই ভাইয়ের মাঝে নিশ্চয়ই কোনো গভীর সমস্যা আছে। আর তাই কাল ইয়ানের সাথে কিমকে দেখে লি এতটা রেগে গিয়েছিল। কিম যখন লিয়ের কাছে ক্ষমা চাইতে যাচ্ছিল, ঠিক তখনই লিয়ের সাথে তার দেখা হয়। লি নিজের কালকের আচরণের জন্য কিমের কাছে ক্ষমা চেয়ে নেয়। লিয়ের মুখে প্রথমবার সরি শুনে কিম অবাক হয়ে যায়। তাদের সম্পর্কের বরফ গলে যায় আর তারা আগের মতো আবার কাজ শুরু করে। রাতে অফিসে যখন তারা দুজনে কাজ করছিল, হঠাৎ লি উঠে দাঁড়ায় আর বলে, তুমি আমাকে আমার সীমার মধ্যে থাকতে বলেছিলে, কিন্তু আমি এখন সেই সীমা অতিক্রম করতে চাই। এই বলে সে কিমের কাছে এগিয়ে আসে আর তাকে কিস করা ঠিক আগের মুহূর্তেই লি কিমের চেয়ারটা ঠেলে দেয়। কিম দেয়ালে গিয়ে আটকে যায়। লিয়ের এই হঠাৎ আক্রমণাত্মক আচরণে কিম প্রচন্ড রেগে যায়। লি কিমের কাছে এগিয়ে গিয়ে বলে, যা হয়েছে তার নিছকই ভুল ছিল, আমি তোমাকে সব বুঝিয়ে বলবো। কিন্তু কিম রেগে গিয়ে বলে, আমি ভুলেই গিয়েছিলাম যে আপনি আসলে কেমন মানুষ, আপনি আমাকে অপমান করতে চেয়েছিলেন বলে এমনটা করেছেন। কিম সেখান থেকে চলে যাওয়ার সময় বলে, আমার মনে হয় না যে আগামীকাল আমি অফিসে আসতে পারবো, কারণ যা হয়েছে এরপর আপনার মুখোমুখি হওয়া আমার পক্ষে আর সম্ভব নয়। বাসায় গিয়ে লি প্রচন্ড অস্থির হয়ে পড়ে। সে বুঝতে পারে যে কিমকে খুব কষ্ট দিয়েছে সে, তাই সে কিমকে একটি সরি মেসেজ পাঠায়। কিম মেসেজটা দেখে পাল্টা লিখে পাঠায়, আমাদের মাঝে কি আদতে কিছু হয়েছে? কিমের এই উদাসীন আচরণ দেখে লি অবাক হয়ে ভাবে, আমাদের মধ্যে এত বড় একটা ঘটনা ঘটলো, আরো এত তাড়াতাড়ি সব
ভুলে গেছে। পরদিন সকালে কিম লিকে শিক্ষা দেওয়ার জন্য তার ড্রাইভারকে পাঠায় লিয়ের টাই বেঁধে দেওয়ার জন্য। লি ড্রাইভারের কাছে টাই বাঁধতে দেখে রীতিমতো পিছিয়ে যায়, কারণ সে নিজের গায়ে কারো স্পর্শ একেবারে সহ্য করতে পারে না। আজ কিম ছুটিতে আছে, তাই সে ভাবে যে লিয়ের কথা একদমই সে ভাববে না। সে একাই অ্যামিউজমেন্ট পার্কে যায় আনন্দ করতে, কিন্তু সেখানে গিয়েও তার বারবার লিয়ের কথা মনে পড়তে থাকে। একা একা বোর হয়ে সে বন্ধুদের ফোন করে, কিন্তু সবাই ব্যস্ত থাকায় কেউই আসতে চায় না। এদিকে অফিসে ইয়ান আসে লাইব্রেরির অনুষ্ঠানের ব্যাপারে কথা বলতে, কিন্তু সেখানেও কাজের চেয়ে দুজনের মধ্যে তর্কই বেশি হয়। তর্কের মাঝেই লি সব কাজ ফেলে কিমের খোঁজে বেরিয়ে পড়ে। কিম লিকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে, বস আপনি এখানে কেন? লি বলে, আমি অফিস থেকে ছুটি নিয়েছি, আজ সারাদিন তোমার সাথে ঘুরবো। কিম চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলে, আমার সাথে ঘুরতে হলে আমি যা যা বলবো আপনাকে ঠিক তাই করতে হবে। লি তার কথায় রাজি হয়ে যায়। কিম লিকে নিয়ে একটি বাস স্টপে দাঁড়ায় আর বলে, আজ আমরা বাসে ভ্রমণ করব। লি জীবনে কোনোদিনও বাসে চড়েনি, তাই সে হকচকিয়ে যায়। তবু কিমের জন্য সে আজ বাসে চড়তে রাজি হয়। চলন্ত বাসে লি কিমের সিটের পাশে দাঁড়িয়েছিল। হঠাৎ বাস ব্রেক কষলে লি টাল সামলাতে না পেরে কিমের উপর গিয়ে পড়ে। পেছনে বসে থাকা কিছু মেয়ে ফিসফাস করে বলে, দেখো এই ছেলেটার বাসে দাঁড়িয়ে থাকার মতো শক্তিও নেই। মেয়েদের এই কথা শুনে লি কিছুটা অপমানিত বোধ করে। এরপর কিম তাকে একটি ছোট রেস্তোরাঁয় নিয়ে যায়। এমন সাধারণ জায়গায় লিয়ের আগে কখনো আসেনি, তাই তার কাছে সবকিছু বেশ অদ্ভুত লাগছিল। তবে কিম খুশি ছিল যে লি তার কথা মেনে এসব অভিজ্ঞতা নিচ্ছে। খাওয়ার পর কিম একটি টেডি ক্যাচার গেম খেলতে শুরু করে, কিন্তু সে একটা টেডিও ধরতে পারছিল না। লি তখন বলে যে আমি গেমটা খেলে তোমার জন্য টেডি এনে দেব। লি অনেকবার চেষ্টা করলেও সে ব্যর্থ হয়। এই ব্যর্থতা লিকে বুঝতে সাহায্য করে যে সে নিজেও পারফেক্ট নয়, সেও ভুল করতে পারে। দিন শেষে তারা একে অপরকে বিদায় জানিয়ে যার যার বাড়িতে ফিরে যায়। পরদিন সকালে কিম একটি ফোন কল পায়, যেখানে তাকে বলা হয় যে আপনি যে ছেলেটিকে এত বছর ধরে খুঁজছেন হতে পারে সে ইয়ামিয়ান গ্রুপের চেয়ারম্যান লি। এই তথ্য শুনে কিম একেবারে অবাক হয়ে যায়। সে তৎক্ষণাৎ পার্কের কাছে ছুটে যায় আর লিয়ের ছোটবেলার সম্পর্কে জিজ্ঞেস করে। পার্ক বলে, আমি তাকে বহু বছর ধরে চিনি, কিন্তু তার ছোটবেলার সম্পর্কে আমি কিছুই জানি না। লি নিজেও কখনো আমাকে কিছু বলেনি। কিম তখন পার্কের সাথে নিজের শৈশবের গল্প শেয়ার করে। সে বলে যে আমি যখন 5 বছরের ছিলাম কেউ আমাকে কিডন্যাপ করে একটি বাড়িতে আটকে রেখেছিল। সেখানে আমি আরেকটি ছেলেকে দেখতে পাই যে আমার সাথে বন্দী ছিল। সেই ছেলে আমাকে সেখান থেকে পালাতে সাহায্য করে, তাই অনেক বছর ধরে আমি তাকে খুঁজছি। আর আজ যা শুনলাম তাতে মনে হচ্ছে সেই ছেলেটি হয়তো লি। পার্কের সাথে কথা শেষ করে কিম যখন বাইরে আসে সে লিয়ের দিকে তাকিয়ে অদ্ভুত এক প্রশান্তিতে হাসে। এরপর থেকে কিম লিয়ের সাথে খুব নম্র আর ভালো ব্যবহার করতে শুরু করে। তার এই ব্যবহার দেখে লি ভেবে পায় না যে গতকাল ওর সব কথা মেনে নিয়েছিলাম বলেই কি আজও এত ভালো ব্যবহার করছে। কিছুক্ষণ পর লি অফিসের কাজে বাইরে বের হয়ে সে টেডি ক্যাচারের দোকানটি দেখতে পায়। সে আবারও টেডি ধরার চেষ্টা করে আর অনেক ব্যর্থতার পর শেষ পর্যন্ত টেডিটি সে ধরতে সক্ষম হয়। অফিসে ফিরে সে কিমকে সেই টেডিটি উপহার দেয়। এটি দেখে কিম খুবই খুশি হয়। এদিকে কিম আর যে একসাথে কাজ করার সময় যে হঠাৎ মরফিসের বিষয়ে কথা বলতে শুরু করে। সে বলে, আমি শুনেছি যে মরফিস লেখক নাকি ছোটবেলায় একবার কিডন্যাপ হয়েছিল। তার এই কথা শুনে কিম মরফিসের ব্যাপারে খোঁজ খবর নেওয়া শুরু করে আর নিশ্চিত হয় যে মরফিস অর্থাৎ ইয়ান ছোটবেলায় সত্যি একবার কিডন্যাপ হয়েছিল। সব জানার পর কিম সরাসরি ইয়ানের কাছে গিয়ে সবটা যাচাই করার সিদ্ধান্ত নেয়। লি কিমকে জানায় যে ছোটবেলায় সে নয় বরং তার বড় ভাই ইয়ান কিডন্যাপ হয়েছিল। এটা শোনার পর কিম পুরোপুরি নিশ্চিত হতে পারে না যে সেই ছেলেটি কি সত্যি ইয়ান নাকি লি ছিল। এরপর কিম ইয়ানের সাথে দেখা করে আর তাকে সেই ছোটবেলার ঘটনার ব্যাপারে জিজ্ঞেস করে। ইয়ান জানায় যে লিয়ের কারণে আমি কিডন্যাপ হয়েছিলাম, কারণ লি আমাকে ইচ্ছাকৃতভাবে ওই জায়গায় ফেলে রেখে গিয়েছিল। তারা যখন কথা বলছিল লি বাইরে থেকে তাদের দেখতে পায়। কিমকে নিজের ভাইয়ের সাথে এভাবে কথা বলতে দেখে লি প্রচন্ড কষ্ট পায় আর সেখান থেকে রাগে চলে যায়। বাড়িতে এসে লি ভাবতে থাকে যে কিম বোধহয় সেই ছোটবেলার ছেলেটিকেই খুঁজছে, আর সেই ছেলেটি যদি ইয়ান হয় তবে কিম নিশ্চয় এখন ইয়ানের কাছাকাছি চলে যাবে। এসব ভাবনার মাঝে কিম অফিসের কিছু কাজের ফাইল নিয়ে লিয়ের বাড়িতে আসে। ফাইল ঘাটাঘাটি করার সময় কিম 9 বছর আগে নেওয়া সেক্রেটারি ইন্টারভিউর ফাইলগুলো খুঁজে পায়। ফাইলগুলো চেক করতে গিয়ে সে অবাক হয়ে যায়। সে দেখে যে সে সময় যতজন ইন্টারভিউ দিতে এসেছিল তাদের মধ্যে কিমের যোগ্যতাই ছিল সবচেয়ে কম। তো বলি বাকি সবাইকে ফেলে তাকেই কেন কাজে নিয়েছে। কিম লিকে সরাসরি এই বিষয়ে জিজ্ঞেস করে। লি তখন শান্ত গলায় উত্তর দেয়, আমি তোমাকে রেখেছিলাম কারণ আমি জানতাম যে একমাত্র তুমি আমার সব কাজ একদম নিখুঁত ভাবে করতে পারবে। তবে আসল বিষয় তো এটাই ছিল যে লি জেনে শুনে কিমকে তার সেক্রেটারি হিসেবে নিয়োগ দিয়েছিল। এর পেছনে আসল রহস্য কি তা অদূর ভবিষ্যতেই জানা যাবে। পরদিন মিস্টার জং সবাইকে একটি ওয়ার্কশপে যাওয়ার কথা জানায়। সবাই তার কথায় রাজি হয়। অন্যদিকে কিম অফিসে কাজ করছিল। তখনই ইয়ানের ফোন আসে। ইয়ান জানতে চায় কিম তার সাথে লাঞ্চ করবে কিনা। সে কিমকে জানায় যে ছোটবেলার ওই ঘটনা সম্পর্কে সে বিস্তারিত জানতে চায়, কারণ তার নিজের কিছুই মনে নেই। কিম তার কথায় রাজি হয়ে যায় আর লিয়ের কাছে
গিয়ে অর্ধেক দিনের ছুটি চায়। লি জিজ্ঞেস করে যে কেন তোমার ছুটি চাই। কিম বলে ইয়ান তাকে লাঞ্চে ডেকেছে। তার এই কথা শুনে লির মন ভীষণ খারাপ হয়ে যায়। পরের সিনে দেখা যায় যে কিম ও ইয়ান লাঞ্চে বসে আছে। ইয়ান বলে আমার ছোটবেলার ওই ঘটনাটার কথা তেমন কিছুই মনে নেই। কিমও জানায় যে আমিও তখন খুব ছোট ছিলাম, সবকিছু আমার পরিষ্কার মনে নেই, শুধু মনে আছে যে আমাকে কিডন্যাপ করা হয়েছিল আর আপনি আমাকে বাঁচিয়েছিলেন, তাই বহু বছর ধরে আমি আপনাকে খুঁজছিলাম। ইয়ান অবাক হয়ে জিজ্ঞেস করে কেন খুঁজছিলে। কিম সরলভাবে উত্তর দেয় সেটা আমি জানি না, শুধু খুঁজেই ছিলাম, আর কিছু আমি জানি না। কথা শেষ করে তারা রেস্তোরাঁ থেকে বের হতেই দেখে লি সেখানে দাঁড়িয়ে আছে। তাদের দুজনকে একসাথে দেখে লি অবাক হয়ে যায়। আসলে লি সহ্য করতে পারছিল না যে কিম ইয়ানের সাথে সময় কাটাচ্ছে, তাই সে তাদের পিছু পিছু এখানে এসে পড়ে। লি কিমকে গাড়িতে বসতে বলে। কিম চলে যাওয়ার পর লি ইয়ানকে সরাসরি বলে যে কিম থেকে তুমি দূরে থাকো। ইয়ানেরও কিমকে ভালো লাগতে শুরু করেছে, তাই সে চ্যালেঞ্জের সুরে বলে দেখা যাক কিম কার সাথে থাকতে চায়। সে তোমার সেক্রেটারি হতে পারে, কিন্তু ছোটবেলা থেকে সে আমাকেই খুঁজেছে। তুমি সবসময় ওর চোখের সামনে ছিলে, কিন্তু ওর কল্পনায় শুধু আমিই ছিলাম। এখন দেখা যাক যে কিম কাকে বেছে নেয়। বাড়ি ফেরার পথে লি কিমকে বারণ করে দেয় যেন সে ইয়ানের সাথে কোথাও না যায়, কিন্তু কিম লিয়ের কথাই এড়িয়ে যায়। আর কিছুক্ষণ পরই আবার ইয়ানের সাথে দেখা করে। তারা ঠিক করে সেই জায়গাটিতে যাবে যেখানে তাদের ছোটবেলায় আটকে রাখা হয়েছিল, যাতে তাদের কোনো স্মৃতি মনে পড়ে কিনা। অন্যদিকে লি আর পার্ক গাড়িতে কোথাও যাচ্ছিল। পথে পার্ক দেখতে পায় কিম আর ইয়ান একসাথে দাঁড়িয়ে কথা বলছে। লি যেন তাদের দেখতে না পায়, সেজন্য পার্ক তৎক্ষণাৎ লিয়ের চোখে হাত চাপা দিয়ে দেয়। কিম আর ইয়ান সেখান থেকে চলে যাওয়ার পর পার্ক হাত সরিয়ে নেয়। লিয়ে তো অবাক হয়ে জিজ্ঞেস করে কি হলো, তুমি এসব কি করছিলে। পার্ক অস্পষ্টভাবে বলে আমি শুধু দেখতে চেয়েছিলাম যে তুমি আমাকে চিনতে পারো কিনা। ইয়ান আর কিম সেই পুরনো জায়গায় গিয়েও ইয়ানের কোনো স্মৃতি ফিরে আসে না। রাতে তারা যখন ডিনারে বসে লি কিমকে ফোন করে বলে অফিসে খুব জরুরি কাজ আছে, এখনই চলে এসো। লিয়ের কথা শুনে কিম খাবার ফেলে তড়িঘড়ি অফিসে চলে যায়। লি কিমকে ইয়ানের সাথে দেখে প্রচন্ড জেলাস ফিল করছিল আর ইয়ানকে উদ্দেশ্য করে নানা খোঁচা দিয়ে কথা বলতে থাকে। ইয়ানও পাল্টা জবাব দেয় আর দুজনের মধ্যে ফের ঝগড়া শুরু হয়ে যায়। ঝগড়া থামানোর জন্য কিম ইয়ানকে চলে যেতে বলে আর তাকে ওপ্পা বলে সম্বোধন করে। এটা শুনে লি আরো বেশি জ্বলে ওঠে আর রেগে গিয়ে বলে তুমি তাকে এইভাবে ডাকলে কিভাবে। কিম শান্তভাবে বলে আমি ছোটবেলা থেকেই তাকে ওপ্পা বলে আসছি, তাই ভবিষ্যতে এটাই ডাকবো। কথাটা শুনে লি একদম রেগে যায় আর বলে আমার খিদে পেয়েছে, এখনই রামেন অর্ডার করো। কিম তখন তাকে নিয়ে কাছের একটি রেস্টুরেন্টে রামেন খেতে যায়। খাওয়ার পর লি কিমকে বাড়িতে পৌঁছে দিয়ে সরাসরি বলে আমি তোমাকে ভালোবাসি আর আমি জানি যে তুমিও আমাকে ভালোবাসো, তাই আমাদের এখন ডেটিং শুরু করা উচিত। লিয়ের এই অকপট স্বীকারোক্তি শুনে কিম বলে আমার মনে হয় এখনই ডেটিং শুরু করা ঠিক হবে না। লি বারবার অনুরোধ করলেও কিম প্রতিবারই না করে দেয় আর সেখান থেকে সে চলে যায়। পরদিন অফিসের সবাই ওয়ার্কশপে যায়। সবাই খুব খুশি যে সেখানে বেশ আনন্দ করা যাবে, কিন্তু লি সেখানে হাজির হতেই সবার আনন্দই চলে যায়। কিম অবাক হয়ে জিজ্ঞেস করে আপনি এখানে কেন এসেছেন। লি বলে এইবার আমি নিজেও ওয়ার্কশপে অংশ নেব। সবাই ভেতরে ভেতরে বিরক্ত হলেও লিয়ের সামনে খুশি হওয়ার অভিনয় করতে থাকে। ওয়ার্কশপের এক ফাঁকে লি কিমকে আড়ালে ডেকে বলে কাল তুমি আমাকে ফিরিয়ে দিয়েছিলে, তাই আজ আমি তোমার মন জয় করতে এখানে এসেছি। আমি নিশ্চিত এই ওয়ার্কশপ শেষ হওয়ার আগেই আমি তোমাকে আমল করে নেব। সবাই একসাথে বসলে যে একটি গেমের আইডিয়া দেয় যে পাহাড়ের উপরে গিয়ে ফিতা সংগ্রহ করতে হবে। লি আইডিয়াটি পছন্দ করে আর কিমকে নিজের পার্টনার হিসেবে বেছে নেয়। সাথে ঘোষণা করে যে যে সবচেয়ে বেশি ফিতা আনবে তাকে ল্যাপটপ উপহার দেওয়া হবে। সবাই দ্রুত ফিতা খুঁজতে বেরিয়ে পড়ে। পাহাড়ের দিকে যাওয়ার সময় ইয়ানের ফোন এলে লিয়ের মেজাজ একদম বিগড়ে যায়। সে কিমের কাছ থেকে ফোন কেড়ে নিয়ে ইয়ানকে কড়া গলায় জিজ্ঞেস করে এই সময় তুমি কিমকে কেন ফোন করেছো। ইয়ানও তাকে পাল্টা প্রশ্ন করে এই সময় তুমি কিমের সাথে কি করছো। লি কোনো উত্তর না দিয়ে ফোনটি কেটে দেয়। লিয়ের এই কাণ্ড দেখে কিমও প্রচন্ড রেগে যায়। সে রেগে গিয়ে উল্টো দিকে হাঁটতে শুরু করে। ঠিক তখনই বৃষ্টি শুরু হয়। লি দ্রুত এসে নিজের কোট দিয়ে কিমকে ঢেকে দেয়। এতে দুজনে একে অপরের খুব কাছে চলে আসে। বৃষ্টি থেকে বাঁচতে তারা একটি জায়গায় আশ্রয় নেয়। সেখানে একটি মাকড়সা দেখে কিম খুব ভয় পেয়ে যায়। লির সাথে সাথে পকেট থেকে চকলেট বের করে কিমকে দেয় যাতে সে একটু শান্ত হয়। এই ঘটনাটি দেখে কিমের সেই ছোটবেলার ভয়াবহ স্মৃতির কথা মনে পড়ে যায়, যখন সে খুব ভয় পেয়েছিল আর তখন ইয়ান তাকে চকলেট দিয়েছিল। কিম ভাবতে শুরু করে সেই ছেলেটি কি ইয়ান নয় বরং লি ছিল, যদিও এতদিন সবাই প্রমাণ করছিল যে সেই ছেলেটি ইয়ান ছিল। ফেরার পথে কিম লিকে বলে যেখানে আমাকে আটকে রাখা হয়েছিল সেখানে অনেক মাকড়সা ছিল, তাই মাকড়সা দেখলে আমি খুব ভয় পাই। তখন ইয়ান আমার অনেক যত্ন নিয়েছিল আর আমাকে সেখান থেকে বের করেছিল, তাই আমি তাকে এত বছর ধরে খুঁজছিলাম। আজ যখন আমি তাকে খুঁজে পেয়েছি আমি তার সাথে সময় কাটাতে চাই আর পুরনো স্মৃতিগুলো ঝালিয়ে নিতে চাই। লি কিমের কথা বুঝতে পারে আর তাকে অনুমতি দেয় যে সে যা চায় তা করতে পারে। এরপর তারা ওয়ার্কশপ থেকে ফিরে আসে। এক ফাঁকে কিম লিকে জিজ্ঞেস করে সেদিন যখন আপনি আমাকে কিস করার জন্য এগিয়ে এসেছিলেন তখন কেন হঠাৎ আমার চেয়ারটা ঠেলে দিয়েছিলেন।
লি স্বীকার করে যে তার ছোটবেলার ট্রমার কারণে সে প্রায় দুঃস্বপ্ন দেখে। সেদিন কিস করার জন্য চোখ বন্ধ করতেই তার সামনে সেই দুঃস্বপ্নের ভূতটি ভেসে ওঠে। তাই সে ভয়ে চেয়ারটা সরিয়ে ফেলেছিল। কিম যখন সেই ভূত বা ট্রমা সম্পর্কে আরো জানতে চায়, লি প্রসঙ্গ ঘুরিয়ে দিয়ে তাকে ভয় দেখাতে শুরু করে। ফলে কিম ভয়ে সেখান থেকে দৌড়ে পালায়। ওয়ার্কশপে খাবারের সময় লি দেরি করে আসায় তার জন্য কোনো খাবার অবশিষ্ট ছিল না। কর্মীরা বাইরের খাবার আনার কথা বললেও কিম বলে, কোনো সমস্যা নেই বস, আমরা রামান খাবো। কর্মীরা লিয়ের জন্য রামান তৈরি করে আনে আর লি ও কিম একসাথে তা খায়। কিমকে লিয়ের দিকে তাকিয়ে হাসতে দেখে মনে হচ্ছিল যে লি হয়তো অবশেষে কিমের মন জয় করে নিয়েছে। রাতে তারা মেসেজে অনেকক্ষণ কথা বলে। পরদিন লি বারবিকিউর জন্য পার্কের সাথে কেনাকাটা করতে যায়। কেনাকাটা শেষে লি পার্কে মাঝপথেই নামিয়ে দিয়ে একা চলে আসে, যার ফলে পার্ক ভীষণ রেগে যায়। রাতে কিম খুব সুন্দরভাবে সেজে লিয়ের বাড়িতে আসে। লি বারবিকিউ করার চেষ্টা করলেও মাংস ঠিক মতো রান্না করতে না পেরে সব পুড়িয়ে ফেলে। বাধ্য হয়ে তারা পিৎজা অর্ডার করে। খাওয়ার সময় তাদের মাঝে সেই রোমান্টিক মুহূর্ত আবারও ফিরে আসে। তারা কিস করার প্রস্তুতি নেয়। এবারও লিয়ের চোখে সেই দুঃস্বপ্নের ভূতটি ভেসে ওঠে, কিন্তু এবার কিম তাকে সাহস দিয়ে সামলে নেয়। ঠিক যখন তারা কিস করতে যাবে তখনই পার্ক সেখানে উপস্থিত হয় আর পুরো মুহূর্তটি একদমই নষ্ট হয়ে যায়। কিম লজ্জিত হয়ে দ্রুত সেখান থেকে চলে যায়। পার্ক বুঝতে পারে যে সে ভুল সময় এসেছে। আলি তো পার্কের উপর প্রচন্ড রেগে যায়। অন্যদিকে ইয়ান তার মায়ের সাথে কথা বলার সময় বলে যে ছোটবেলায় সে একা ছিল না, তার সাথে একটি মেয়েও অপহরণ হয়েছিল। যদিও ট্রমার কারণে তার সবকিছু মনে নেই, কিন্তু সে মেয়েটিকে খুঁজে পেয়েছে আর পুরনো স্মৃতিগুলো সে ফিরে পেতে চায়। মেয়েটির নাম শোনার পর ইয়ানের মা একদম চমকে যায়। সেটি আর কেউ নয় বরং কিম। মা কিমকে বাড়িতে ডেকে পুরো ঘটনা জানতে চায়। কিম জানায় তার খুব স্পষ্ট মনে নেই, কারণ সে তখন অনেক ছোট ছিল। তবে তার মনে পড়ে যে এক মহিলা তাকে মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার কথা বলে ভুলিয়ে তাকে সেখানে নিয়ে গিয়েছিল। মহিলাটি তাকে পুরনো আর পরিত্যক্ত একটু বাড়িতে নিয়ে যায়। সেখানে গিয়ে সে দেখে যে সেখানে আগে থেকে একটি ছেলে আটকা ছিল, যে তাকে অনেক সাহায্য করে আর বিপদ থেকে বের করে বাড়ি পৌঁছে দেয়। এই গল্প শুনে লিয়ের মা ইমোশনাল হয়ে পড়ে, কারণ সে জানে তার ছেলে ইয়ানকে কি ভয়াবহ পরিস্থিতিতে 3 দিন বন্দি থাকতে হয়েছিল। এরপর মা কিমকে বলে, সেই দুর্ঘটনার পর থেকেই আমার 2 ছেলের সম্পর্ক বিষিয়ে গেছে। তারা এখনো একে অপরের উপর প্রচন্ড রেগে আছে। মা আর কিম যখন কথা বলছিল ঠিক তখনই ইয়ান সেখানে আসে আর কিমকে লাঞ্চের আমন্ত্রণ জানায়। কিন্তু কিম তাকে বিনয়ের সাথে ফিরিয়ে দেয়, কারণ পরদিন লাইব্রেরি উদ্বোধন অনুষ্ঠান, তাই অফিসে আজ প্রচুর কাজ বাকি আছে। পরদিন উদ্বোধনের দিন লি কিমের কঠোর পরিশ্রমের দারুণ প্রশংসা করে। দুজনকে একসাথে আলাপ করতে দেখে ইয়ান মনে মনে কষ্ট পাচ্ছিল। এরপর ইয়ান কিমকে একটি স্ক্রিপ্ট পড়তে দেয় আর কিম সেটি পড়ে খুব ভালো বলে প্রশংসা করে। কিম সেখান থেকে চলে যাওয়ার সময় ইয়ান তার হাত ধরে থামায়। এই দৃশ্যটি লি দূর থেকে দেখে ফেলে আর প্রচন্ড রেগে সেখান থেকে চলে যায়। কিম তার পেছনে গিয়ে বোঝানোর চেষ্টা করলেও লি তখন কোনো কথাই শুনতে রাজি হয় না। অনুষ্ঠান শুরু হলে ইয়ানকে সম্পর্ক নিয়ে একটি প্রশ্ন করা হয়। ইয়ান কিমের দিকে তাকিয়ে এমন ভাবে উত্তর দেয় যা দেখে লিয়ার মেজাজ আরো বিগড়ে যায় আর সে সেখান থেকে বেরিয়ে যায়। কিম আবারও তার পেছনে যায়। এবার কিম লিকে থামিয়ে সোজা বলে দেয়, আমিও আপনাকে ভালোবাসি। কিমকে এভাবে কথা বলতে শুনে লি তো একদম স্তব্ধ হয়ে যায়। কিম সেখান থেকে চলে যাওয়ার সময় লি তাকে থামিয়ে কিস করা শুরু করে। আবারও সেই দুঃস্বপ্নের ভূতটি ফিরে এলে লি পিছিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু এবার কিম সেই মুহূর্তটি আর নষ্ট হতে দেয় না। সে নিজে লিয়ের কাছে গিয়ে তাকে কিস করে আর এভাবেই তাদের ভালোবাসার গল্পের সূচনা হয়। লি অত্যন্ত খুশি মনে কিমের হাত ধরে রাস্তায় হাঁটতে থাকে আর আদরের গলায় তাকে আমার জান বলে ডাকতে থাকে। লি কিমকে বিদায় জানিয়ে চলে যেতে শুরু করলেও কিমের স্মৃতি তাকে তাড়া করে। সে গাড়ি ঘুরে কিমের কাছে আবার ফিরে আসে আর বলে, তোমার কথা খুব মনে পড়ছিল। সে কিমকে শক্ত করে জড়িয়ে ধরে, কিন্তু কিম অফিসে কাল সকালে যাওয়ার কথা মনে করিয়ে দিয়ে তাকে আবার বাড়ি পাঠিয়ে দেয়। পরদিন সকালে কিম আর পার্ক লিকে মিটিং এর জন্য ডাকতে গিয়ে অবাক হয়ে দেখে যে লি অফিসের টেবিলের উপর ঘুমিয়ে আছে। এমনটা লি আগে কখনো করেনি। পার্ক চলে গেলে কিম লিয়ের পাশে বসে থাকে। কিম যখন উঠতে যায় লি তার হাত ধরে কাছে টেনে নেয় আর দারুণ সব রোমান্টিক কথা বলতে থাকে। লিয়ের এই অভাবনীয় রোমান্টিক রূপ দেখে কিম ভীষণ অবাক হয়ে যায় আর সাথে মুগ্ধও হয়ে যায়। সেখানে কিম লিকে তার মনের কথা খুলে বলে। সে জানায় যে আমার মনে হয় সেই কিডন্যাপের ঘটনায় তুমি আমার সাথে ছিলে। লি তাকে স্পষ্টভাবে মানা করে দেয় আর বলে, না না, ছোটবেলায় আমার ভাই ইয়ান কিডন্যাপ হয়েছিল। আমার দুঃস্বপ্নগুলোর পেছনের কারণ অন্য কিছু। এরপর কিম কাজে ব্যস্ত হয়ে পড়লে ইয়ান তাকে ফোন করে, কিন্তু কিম এখন আর তার ফোন তোলে না। সে বুঝতে পেরেছে যে ইয়ান তাকে পছন্দ করতে শুরু করেছে, তাই সে নিজেকে তার থেকে দূরে সরিয়ে নিতে চায়। ইয়ানের ফোন ইগনোর করা দেখে ইয়ান খুব কষ্ট পায়। সেদিন রাতে লি কিমের বাসায় খাবার নিয়ে আসে। তারা দুজনে যখন খাচ্ছিল তখনই কিমের বোনেরা দরজায় হাজির হয়। এতে কিম অনেক ভয় পেয়ে যায়, কিন্তু লি শান্তভাবে বসে থাকে। তার বোনেরা ভেতরে আসার আগেই কিম তাকে আলমারির ভেতর লুকিয়ে ফেলে। লিয়ের মতো এমন একজন মানুষের জন্য আলমারির ভেতর থাকাটা ছিল চরম অস্বস্তিকর। কিমের বোনেরা ভেতরে এসে খাবার দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে, কি এসেছিল এখানে? কিম তাকে সত্যি কথা বললে তার 2 বোন
অবাক হয়ে যায়। কিম কোনো মতে তাদের বিদায় দিয়ে লিয়ের কাছে যায়। আলমারিতে আটকে থাকার কারণে লি কিছুটা বিরক্ত ছিল, কিন্তু কিমকে দেখা মাত্রই সব রাগ ভুলে গিয়ে সে তাকে কাছে টেনে নেয় আর তাকে কিস করতে থাকে। পরদিন ইয়ান কিমকে মেসেজ দিয়ে দেখা করতে বলে। দেখা করার পর ইয়ান জানতে চায় যে কিম কেন তার কাছ থেকে দূরে পালাচ্ছে। কিম তাকে পরিষ্কার করে বলে, এটা সত্যি যে আমি আপনাকে খুঁজছিলাম, কিন্তু আমি আপনাকে ভালোবাসি না, আমি অন্য কাউকে ভালোবাসি। তার এই কথা শুনে ইয়ান খুব কষ্ট পায়। ঠিক সেই মুহূর্তে লি সেখানে উপস্থিত হয় আর কিমকে তার সাথে নিয়ে যায়। তাদের দুজনকে একসাথে দেখে ইয়ান পুরোপুরি নিশ্চিত হয়ে যায় যে কিম লিকেই পছন্দ করে। সেই রাতে লি যখন কিমের পাশে ঘুমাচ্ছিল, কিম হঠাৎ তাকে আদর করে ছোটবেলার সেই ডাক নাম বলে ডাকে। লি ঘুমের ঘোরে সাড়া দেয়। এটা শুনে কিম পুরোপুরি নিশ্চিত হয়ে যায় যে সেই ছেলেটি লিয়ে ছিল, কারণ কিম ছোটবেলায় সেই ছেলেটিকে বলেই ডাকতো। ঠিক তখনই লি জেগে ওঠে আর কিমকে সতর্ক করে বলে, আমাকে ওই কিডন্যাপ হওয়ার ঘটনার সাথে জড়িও না। কিন্তু কিমের মনে এখন আর কোনো সন্দেহ নেই। সে নিশ্চিত যে সেই ছেলেটি লি ছিল। লি বাড়িতে গিয়ে সেই কিডন্যাপের ঘটনাটি মনে করতে থাকে। এখান থেকে পরিষ্কার হয়ে যায় যে ছোটবেলায় লি কিডন্যাপ হয়েছিল, কিন্তু কোনো অজানা কারণে সে কিমের কাছ থেকে সত্যিটি লুকিয়ে যাচ্ছে। পরদিন কিম ইয়ানের সাথে দেখা করে আর জিজ্ঞেস করে যে ছোটবেলার ওই ঘটনা সম্পর্কে তার কিছু মনে আছে কিনা। ইয়ান জানায় তার কিছুই মনে পড়ছে না। কথা বলার সময় কিমের চোখে পড়ে লি আর ইয়ানের ছোটবেলার একটি ছবি। কিম ইয়ানকে জিজ্ঞেস করে যে কোনটি লি আর কোনটি ইয়ান। ইয়ান ছবিটিতে নিজের আর লিয়ের পরিচয় দিলে কিম এবার পুরোপুরি নিশ্চিত হয়ে যায় যে ছোটবেলায় তার সাথে লিয়ে ছিল। সেদিন রাতে কিম লিয়ের বাড়িতে গিয়ে তার পায়ে সেই ছোটবেলার গভীর ক্ষত চিহ্নটি দেখতে পায়। ক্ষতটি দেখে কিমের চোখে পানি চলে আসে, কারণ সে বুঝতে পারে যে লি ছোটবেলায় কতটা কষ্ট সহ্য করেছিল। এরপর লি কিমকে আশ্বস্ত করে যে সে খুব শীঘ্রই কিমের পরিবারের সাথে দেখা করবে আর তাদের সম্পর্কের কথা জানিয়ে অনুমতি চাইবে। লিয়ের এই সিরিয়াস মনোভাব দেখে কিম খুব খুশি হয়। পরদিন কিম তার বোনদের সাথে সময় কাটাচ্ছিল, এমন সময় লি সেখানে হাজির হয় আর তাদের সম্পর্কের কথা কিমের বোনদেরকে জানিয়ে দেয়। বোনেরা প্রথমে মেনে নিতে না চাইলেও লি তাদের মন জয় করার জন্য তাদের সাথে পুরোটা দিন কাটায়। সে তাদের সাথে সাধারণ একটি রেস্তোরাঁয় খেতে যায়, এমনকি তাদের সাথে সে মাঠে কাজ করতেও যায়। আর বারবার সে কাদা পানিটি পড়ে গিয়ে একদম একাকার অবস্থা হয়ে যায়। তারপরও সে কোনোভাবে হাল ছাড়ছিল না। লিয়ের এই আন্তরিকতা দেখে কিমের বোনেরা শেষ পর্যন্ত তার উপর মুগ্ধ হয়। এদিকে লিয়ের মা কিমের বলা কিডন্যাপের ঘটনাটি নিয়ে দারুণ দুশ্চিন্তায় পড়ে। সে ইয়ানের কাছে গিয়ে সব সত্যি বলে দেয় যে ছোটবেলায় ইয়ান নয় বরং লি কিডন্যাপ হয়েছিল। এই তথ্য শুনে ইয়ান মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়ে। এরপর লি আর কিম একটা ম্যাজিক শো দেখতে যায়। শো চলাকালীন ইয়ান হঠাৎ এসে কিমের পাশে বসে। ইয়ান জানায় তার মা তাকে বলেছে যে তার ছোটবেলার স্মৃতিগুলো আসলে মিথ্যে ছিল। ঠিক সেই মুহূর্তে মঞ্চে ম্যাজিক শো এর জন্য একজন বিশেষ অতিথিকে ডাকা হয়। সেই মহিলাকে দেখা মাত্রই কিমের স্পষ্ট মনে পড়ে যায় যে সেই ছিল সেই কিডন্যাপার। একই সাথে ইয়ানও তার মায়ের কাছ থেকে শোনা তথ্যগুলো কিমকে বলতে শুরু করে। সেই কিডন্যাপার মহিলাকে দেখে আর অতীতের সব স্মৃতি একসাথে মনে পড়ায় কিম প্রচন্ড আতঙ্কে সেখানে জ্ঞান হারিয়ে ফেলে। ইয়ান তাকে পরিচিত দেখে উদ্বিগ্ন হয়ে পড়ে। ঠিক সেই মুহূর্তে লি দৌড়ে এসে ইয়ানকে সরিয়ে দেয় আর জ্ঞান হারানো কিমকে পরম মমতায় ধরে ফেলে। লিয়ের চোখে তখন কিমের জন্য চরম উদ্বেগ ছিল। আর সিন এখান থেকে ফ্ল্যাশব্যাকে চলে যায়। সেখানে দেখা যায় যে এক রাতে কিম ঘুম থেকে জেগে তার মাকে ডাকতে শুরু করে। কিম তখন খুবই ছোট ছিল, সে বোঝেনি যে তার মা আর পৃথিবীতে নেই। তার মাকে খুঁজতে খুঁজতে কিম একসময় বাড়ির বাহিরে বেরিয়ে আসে। তখনই সে রহস্যময়ী মহিলা কিমকে দেখে প্রলোভন দেখায়। সে বলে যে আমি তোমাকে তোমার মায়ের কাছে নিয়ে যাব, তুমি আমার সাথে চলো। সরল বিশ্বাসে কিম তার সাথে চলে যায়। মহিলাটি কিমকে এমন একটি ঘরে নিয়ে যায় যেখানে লি আগে থেকেই বন্দী ছিল। লিয়ের পা তখন ক্যাবলয়ার দিয়ে বাঁধা ছিল। পরিস্থিতি না বুঝে কিম অদ্ভুত ভাবে বলে ওঠে, আন্টি আমাকেও ওটা দিন। অর্থাৎ কিম মনে করেছিল যে এটা হয়তো কোনো গেম, তাই সে মহিলাটির কাছে আবদার করে তাকেও যেন তার দিয়ে বেঁধে ফেলা হয়। মহিলাটি কিমকেও সেখানে বেঁধে ফেলে। লি তখন বিরক্ত হয়ে কিমকে বলে, তুমি কত বড় বোকা যে এখানে চলে এসেছ। এরপর কিম তার মায়ের জন্য কাঁদতে শুরু করলে লি তার পকেট থেকে চকলেট বের করে কিমকে দেয়। আর এভাবেই কিম লিকে ওপ্পা বলে ডাকতে শুরু করে। লি তার সাধ্যমতো কিমের খেয়াল রাখে আর তাদের মাঝে গভীর বন্ধুত্বের জন্ম হয়। গভীর রাতে কিম যখন ঘুমিয়েছিল সে মহিলাটি লিয়ের সামনে এসে বিলাপ করতে থাকে। সে জানায় যে সে তার প্রিয় মানুষটিকে সবটুকু দিয়ে ভালোবেসেছিল, কিন্তু সেই মানুষটি তাকে ছেড়ে চলে গেছে। আসলে এই মহিলাটি প্রেমের সম্পর্কে প্রতারিত হয় আর তার স্বামীর ফিরে আসার আশায় সে মানসিকভাবে ভেঙে পড়ে, কারণ তার স্বামী তাকে খুব বাজেভাবে ঠকিয়ে অন্য এক মহিলাকে নিয়ে পালিয়ে গিয়েছে। আর এই কষ্টের কারণে সে মানসিকভাবে ভারসাম্য হারিয়ে ফেলে। সে শিশুদেরকে কিডন্যাপ করে নিজেকে তাদের মা হিসেবে দাবি করত আর বলতো যে তাদের বাবা খুব শীঘ্রই ফিরে আসবে। এক পর্যায়ে সে পাগলের মতো হয়ে লিকে বলে, আমি যদি মরে যাই তবে কি সে আমাকে মনে রাখবে? চলো আমরা সবাই একসাথে মরে যাই, আমাদের বেঁচে থাকার কোনো প্রয়োজনই নেই। এই দুনিয়াটা শুধু স্বার্থপরদের জন্য, এখানে ভালোবাসার কোনো দাম নেই।
তাই যারা সত্যিকারের ভালোবাসতে জানে তাদের মরে যাওয়াই উচিত। এই কথাগুলো বলে মহিলাটি কিমকে আঘাত করার জন্য এগিয়ে গেলে লি সাহসের সাথে তার মুখোমুখি হয়। লি তাকে শান্তভাবে বলে, আন্টি, যে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে তাকে তুমি ভুলে যাও আর নিজের জীবনে এগিয়ে যাও। শুধু শুধু কেন একজন ভুল মানুষের জন্য নিজের জীবনটা নষ্ট করতে চাচ্ছ, আর আমাদেরও কেন তুমি কষ্ট দিতে চাচ্ছ? আমি তোমাকে কথা দিচ্ছি, এখান থেকে মুক্তি পেলে আমি পুলিশে তোমার নামে কোনো অভিযোগ করব না। লিয়ার এই পরিণত আর দয়ালু কথাগুলো শুনে মহিলাটি ইমোশনাল হয়ে যায়। সে বুঝতে পারে যে নিষ্পাপ শিশুদের কোনো দোষ নেই, বেঁচে থাকার পূর্ণ অধিকার তাদের আছে। এরপর সে কিম আর লিকে রেহাই দিয়ে অন্য ঘরে গিয়ে গলায় ফাঁসি লাগিয়ে আত্মহত্যা করে। চোখের সামনে কাউকে এভাবে মরতে দেখে ছোট লি প্রচন্ড ভয় পেয়ে যায় আর সে কান্নায় ভেঙে পড়ে। তার কান্নার আওয়াজে কিম জেগে ওঠে আর জিজ্ঞেস করে, উপ্পা, কি হয়েছে? কিন্তু লি তখন শোকে পাথর হয়ে গিয়েছিল, সে কিছুই বলতে পারেনি। লি কিমকে ভয়াবহ সত্যিটি জানায়নি যে মহিলাটি মারা গেছে। লি নিজেই নিজের পায়ের তার খুলে মুক্ত হয় আর পরদিন সকালে কিমকে নিয়ে সে বন্দি দশা থেকে বেরিয়ে আসে। কিমকে তার বাড়ির কাছে নামিয়ে দেওয়ার সময় সে লিয়ের কাছে বিয়ের প্রতিশ্রুতি চায়। প্রথমে লি কিছুটা দ্বিধা করলেও কিমের জেদ দেখে সে রাজি হয়, কিন্তু বিদায় নেওয়ার পরই লি সে মৃত মহিলাটির ছায়া দেখতে পায় আর সে আতঙ্ক নিয়েই সে পুলিশ স্টেশনের সামনে জ্ঞান হারিয়ে ফেলে। এরপর থেকে ওই ভূতটি লিয়ের দুঃস্বপ্নের নিয়মিত সঙ্গী হয়ে দাঁড়ায়। ছোটবেলা থেকে শুরু করে এখন পর্যন্ত সে প্রতি রাতে এসে ভূতটি দেখতে পায়। সে মহিলাটির আত্মা যেন বারবার তার সাথে দেখা করতে চাচ্ছিল আর তাকে ভয় দেখাচ্ছিল। বেশ কিছুদিন পর লি কিমদের এলাকায় গিয়ে দেখে যে সেখানে নতুন এক বিল্ডিং তৈরি করা হচ্ছে। সেখানে কিমের পুরনো বাড়িটি আর কোথাও নেই। লি বছরের পর বছর কিমকে মনে রেখেছিল। অবশেষে একদিন কিম তার কোম্পানিতে ইন্টারভিউ দিতে আসে। কিমকে দেখে লি মুহূর্তের মধ্যেই তাকে নিয়োগ দিয়ে দেয়। লি জানতো যে কিম সেই ছোটবেলার মেয়েটি, কিন্তু কিম তখনও জানতো না যে লি সেই ছোটবেলার ছেলে। লি সবসময় দূর থেকে কিমকে সাহায্য করে, আর কিম যখন চাকরি ছাড়ার কথা বলে লি পুরোপুরি বুঝে যায় যে সে কিমকে ছাড়া বাঁচতে পারবে না। তাই সে বারবার কিমকে আটকে রাখতে চায়। সিন এখান থেকে প্রেজেন্টে ফিরে আসে। কিম হাসপাতালে ভর্তি। লি তার পাশে বসে খুব চিন্তিত ছিল। তখনই ইয়ান সেখানে আসে। লি তাকে ইয়ানকে চেপে ধরে জিজ্ঞেস করে সে কিমকে কি বলেছে যে কিমের এই অবস্থা হয়েছে। ইয়ান তাকে শান্তভাবে বলে, আমি জেনে গেছি যে ছোটবেলায় আমি নই, বরং তুমি অপহরণ হয়েছিলে। মা বাবা যাতে কষ্ট না পায় সেজন্যই তুমি অভিনয় করেছিলে যে তোমার কিছুই মনে নেই, অথচ তুমি সব মনে রেখেছিলে। ইয়ানের কথা শুনে লি বিষণ্ণ মনে একা বসে পুরনো কথাগুলো ভাবতে থাকে। কিছুক্ষণ পর কিমের জ্ঞান ফিরলে সে লিকে জিজ্ঞেস করে, কেন আপনি আমার থেকে সত্য লুকিয়েছিলেন? লি তখন ইমোশনাল কণ্ঠে উত্তর দেয়, ওই ঘটনার স্মৃতি আমাকে আজও দুঃস্বপ্ন দেখায়। আমি চাইনি আমি যা সহ্য করেছি তুমিও সেই কষ্টের মধ্যে দিয়ে যাও। লিয়ের এই নিঃস্বার্থ ভালোবাসা আর একা বয়ে বেড়ানো কষ্টের কথা শুনে কিম অনেক ইমোশনাল হয়ে পড়ে। অন্যদিকে ইয়ান নিজের পুরনো স্মৃতির পাতা উল্টে বুঝতে পারে যে সেই বিপজ্জনক জায়গাটি সম্পর্কে সে আগে থেকেই জানতো, আর জেনে বুঝেই সে লিকে সেখানে একা ফেলে রেখে এসেছিল। নিজের ভাইয়ের প্রতি করা সেই জঘন্য আচরণের কথা মনে করে ইয়ান প্রচন্ড অপরাধ বুকে ভুগতে থাকে। সে বুঝতে পারে যে এতদিন সে নিজের ভাইকে ভুল বুঝে এসেছিল, আসলে আসল অপরাধী তো সেই ছিল। কিন্তু লি তাকে সেই কথা মনে করায় না, বরং সব কষ্ট সে একাই ভোগ করে নিয়েছে। লি আর কিম এখন ভীষণ সুখী। তাদের সেই ছোটবেলার বিয়ের প্রতিশ্রুতি নিয়ে তারা একে অপরের সাথে সুন্দর মুহূর্ত পার করছে। পরদিন সকালে লি অফিসে যাওয়ার সময় কিমও যেতে চায়, কিন্তু লি কিমের স্বাস্থ্যের কথা ভেবে তাকে বাড়িতে বিশ্রাম নিতে বলে। কিম তবু অফিসে চলে আসে, আর কিমকে দেখে লি তার স্বাস্থ্যের জন্য চিন্তিত হয়ে পড়ে। সে কিমকে আরাম দেওয়ার জন্য অফিসের সব এমপ্লয়িকে নিয়ে কিমকে ম্যাসাজের জন্য পাঠিয়ে দেয়। এমপ্লয়িরা সবাই অফিসে ফিরে এলে সে সবাইকে ছুটি দিয়ে দেয়, যা দেখে সবাই একদম অবাক হয়ে যায়। এরপর লি আর কিম একটি অ্যামিউজমেন্ট পার্কে গিয়ে একসাথে দারুণ সময় কাটায়। সেই রাতে কিম ঘুমাচ্ছিল, এমন সময় দরজায় কলিং বেল বেজে ওঠে। কিম দরজা খুলে দেখে যে বাইরে লি দাঁড়িয়ে আছে। লি বলে, আমি ভাবলাম তুমি হয়তো একা ভয় পাচ্ছ, তাই চলে এসেছি। কিম তাকে বাড়ি ফিরে যেতে বললে লি জেদ ধরে বসে আর বলে, হয় কিম তার সাথে লিয়ের বাড়িতে যাবে, নয়তো সে কিমের বাড়িতেই থেকে যাবে। এই বলে সে তার জিনিসপত্র নিয়ে কিমের ঘরে ঢুকে পড়ে। এই কাণ্ড দেখে কিম তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। লি কিমকে স্নান করার জন্য একটি বিশেষ সাবান দেয় যাতে কিমের ক্লান্তি দূর হবে। আসলে কিমের ইচ্ছে ছিল কিমের সাথে বাথটাবে গোসল করার, কিন্তু কিমের বাড়িতে বাথটাব না থাকায় সে কিছুটা হতাশ হয়, যদিও সে তা কিমের সামনে প্রকাশ করে না। রাতের বেলা কিম লিয়ের পাশে শুতে গিয়ে কিছুটা অস্বস্তি বোধ করে, তাই সে টিভি চালিয়ে দেয়। টিভিতে হঠাৎ একটি কিসিং সিন আসায় কিম লজ্জায় তাড়াতাড়ি চ্যানেল বদলে ফেলে। কিমের এই অস্বস্তি দেখে লি তাকে ওয়াইন পানের পরামর্শ দেয় যাতে তার ভালো ঘুম হয়। লি সাথে করে ওয়াইনের বোতলও এনেছিল। তারা দুজনে ছাদে বসে ওয়াইন খাওয়ার আয়োজন করে, কিন্তু তখনই লি খেয়াল করে যে সে বোতল খোলার ক্রক
লক স্ক্রু টানতে ভুলে গেছে। কিম তখন একটি বুদ্ধি বের করে, সে একটি জুতোয় বোতলটি ঢুকিয়ে দেয়ালের সাথে ঠুকে খোলার চেষ্টা করে। লি তখন শিউরে উঠে বলে, জানো এটার দাম কত? পুরো $2000। এটার দাম শুনে কিম ভয়ে বোতলটি নামিয়ে রাখে। তার এই পাগলামি কাণ্ডে যদি এটি ভেঙে যায় তাহলে লি তাকে আবার বকা দেবে। লিয়ের বাড়িতে অভ্যস্ত এই ধনী মানুষটির কিমের সাধারণ বাড়িতে বসে থাকাটা বেশ অদ্ভুত লাগছিল। কিম অবশেষে লিয়ের সাথে তার বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে সে গেস্ট রুমে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু ভয় পেয়ে আলো জ্বালিয়ে দেয়। সেখানে লিকে দাঁড়িয়ে থাকতে দেখে সে চমকে যায়। লি তখন কিমের কাছে শুয়ে তাকে শান্ত করার জন্য গান গাইতে থাকে, আর এভাবেই তারা দুজনে পুরনো সব স্মৃতি নিয়ে আলাপ করে। কিম লিকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে কিমের ঘুম ভাঙলে সে লিকে অদ্ভুত ভাবে বসে থাকতে দেখে একদম ভয় পেয়ে যায়। আসলে সারা রাত কিম তাকে জড়িয়ে ধরে ঘুমানোর কারণে লি নিজের ইমোশন কন্ট্রোল করতে গিয়ে সারা রাত ঘুমাতেই পারেনি। যাওয়ার সময় লি কিমকে সতর্ক করে দিয়ে বলে, আজ রাতে যদি তুমি আমার কাছাকাছি আসো তবে কিন্তু আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারবো কিনা তার কোনো গ্যারান্টি দিতে পারছি না। কিম অফিসে গিয়ে যখন কথাটির আসল অর্থ বুঝতে পারে সে তো লজ্জায় একদম লাল হয়ে যায়। এদিকে ইয়ান সব সত্য জানার পর তার বাবা মাকে জানায় যে লি তাদের সবাইকে ভালো রাখতে গিয়ে নিজের স্মৃতি হারানোর অভিনয় করেছিল এতদিন। ছোট ছেলের এই বিশাল ত্যাগের কথা শুনে বাবা মা অনেক ইমোশনাল হয়ে পড়ে। তারা লিকে ডেকে পাঠালে লি সব সত্যি খুলে বলে যে সে কিভাবে অপহরণ হয়েছিল, কিভাবে সেই মহিলা তাকে নিজের কাছে আটকে রেখেছিল। আর ইয়ান মানসিক ভাবে ভেঙে পড়ে, কিভাবে নিজের অপরাধ বোধ থেকে ভুল স্মৃতি বানিয়ে ফেলেছিল সে। লি জানায় সবাইকে কষ্ট থেকে বাঁচাতে সে কেবলই স্মৃতি হারানোর ভান করত। এই কথা শুনে তার বাবা মা কান্নায় ভেঙে পড়ে। তার আরো জানায় যে সত্য জানার পর ইয়ান চিরতরে ফ্রান্স চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যাওয়ার আগে লি ইয়ানের সাথে দেখা করতে যায়। লি তাকে বলে, শৈশবের ওই ঘটনাটি স্রেফ একটা দুর্ঘটনা ছিল, আমাদের এসব ভুলে নতুন করে জীবন শুরু করা উচিত। ইয়ান অনুতপ্ত হয়ে লিয়ের কাছে ক্ষমা চায়, আর তাদের সব শত্রুতার এখানেই অবসান ঘটে। সেই রাতে লি আর কিম একসাথে বসে সুন্দর সময় কাটায়। তাদের দীর্ঘদিনের সংশয় আর দূরত্বের অবসান ঘটিয়ে তারা একে অপরকে ভালোবাসার কিস করে। পরদিন তারা দুজনে একসাথে অফিসে যাওয়ার সময় লি কিমকে মনে করিয়ে দেয় যে তার কাজের মেয়াদ শেষ হতে আর বেশি দিন বাকি নেই। সে কিমকে জিজ্ঞেস করে, তুমি কি এখনো চাকরি ছাড়ার কথা ভাবছ? কিম জানায় যে সে এখনো কিছু ঠিক করেনি। লি আশ্বস্ত করে বলে, তোমার সিদ্ধান্ত যাই হোক আমি সবসময় তোমার পাশে আছি। পরদিন অফিসে লি কিমকে জড়িয়ে ধরলে কয়েকজন কর্মী তা দেখে ফেলে। লি সাহসের সাথে সবার সামনে এসে সত্যিটা স্বীকার করে নেয় যে তারা একে অপরকে ভালোবাসে। এমপ্লয়িরা এই খবর শুনে কিম আর লিয়ের জন্য খুশি হয়ে হাততালি দেয়। কিম অফিসে এসে লিকে জানায় যে সে চাকরি ছাড়বে না। এই সিদ্ধান্তে লি দারুণ খুশি হয়। সেদিন তারা দুজনে কিমের বাড়িতে রামার খাওয়ার প্ল্যান করে। কথা বলতে বলতে কিম জানায় যে আমার একটা স্বপ্ন আছে, আমি আমার হাজবেন্ডের সাথে বাসায় ফিরে এভাবে একসাথে বসে রামেন খাবো। লি তৎক্ষণাৎ বলে, তাহলে চলো আজ এসে স্বপ্ন পূরণ করি, আমরা বরং দ্রুত বিয়েটা করে ফেলি। লি যখন কিমকে কিস করতে যাবে ঠিক তখনই কিমের বাবা পেছন থেকে বলে ওঠে, কিন্তু আমি এখনো এই বিয়েতে রাজি নই। আসলে বাবা লিকে একটু ভয় দেখানোর জন্য এমনটা করছিল। কিমের বাবার হঠাৎ উপস্থিতিতে তারা দুজনে একদম হকচকিয়ে যায়। কিম তার বাবাকে জিজ্ঞেস করে হাসপাতাল থেকে ফেরার পর সে কেন তাকে আগে জানায়নি। তার বাবা অভিযোগ করে বলে যে আমি তোমাকে অনেকবার মেসেজ করেছি কিন্তু তুমি আমার কোনো মেসেজের উত্তর দাওনি। এরপর কিমের বাবা লিকে নিয়ে একটি ছোট মদের দোকানে যায়। সেখানে ড্রিঙ্কস অবস্থায় সে লিকে বলে, তুমি আমাকে খুব হতাশ করেছো বাবা। আমি যখন কিমের মায়ের সাথে পরিচিত হয়েছিলাম আমি তাকে খুব সুন্দরভাবে প্রপোজ করেছিলাম, কিন্তু তুমি এই বর্তমান যুগের মডার্ন ছেলে হওয়ার পরও আমার মেয়েকে ঠিকঠাক ভাবে প্রপোজই করতে পারলে না। তুমি যদি সুন্দর করে আমার মেয়েকে প্রপোজ করতে পারো তবেই আমি এই বিয়েতে মত দেব, নয়তো কিন্তু না। লি তাকে প্রতিজ্ঞা করে যে সে কিমকে দারুণভাবে প্রপোজ করবে। এরপর তারা ড্রিঙ্কস অবস্থায় কিমের কাছে ফিরে আসে। কিম তাদের বকাঝকা করতে থাকলে নেশাগ্রস্ত লি বলে, শ্বশুরকে কেন বকাঝকা করছো? কিমে তো অবাক হয়ে যায়, কারণ তার বাবাও লিকে জামাই বলে ডাকছিল। কিম দ্রুত মিস্টার জংকে ফোন করে লিকে বাড়িতে নিয়ে যেতে বলে। মিস্টার জং আসার আগ পর্যন্ত লি কিমকে তার ভালোবাসার গভীরতার কথা বলে। কিম কোনোভাবেই বুঝতে পারছিল না যে হঠাৎ কি এমন হয়ে গেছে। তারা দুজন এত সুন্দরভাবে মিলে গেছে আর একে অপরকে শ্বশুর আর জামাই বলে ডাকছিল। পরদিন অফিসে কিমের সহকর্মীরা কিমকে বিদায় জানানোর জন্য গান গায়, কারণ তারা ভেবেছিল যে কিম এবার চাকরিটা ছেড়ে দিচ্ছে। কিম তখন পরিষ্কার জানিয়ে দেয় যে সে চাকরিটা ছাড়ছে না। তার এই কথা শুনে সবাই খুব খুশি হয়, কিন্তু জি মনে করেছিল যে কিমের জায়গায় সে স্থায়ী হবে। কিন্তু কিম তাকে অভয় দেয় যে জিও এখানে কাজ করতে পারে। এদিকে লি কিমকে প্রপোজ করার প্ল্যান করতে থাকে, কিন্তু হঠাৎ তার মায়ের ফোন পেয়ে তাকে দেখা করতে যেতে হয়। মা ভয় পেয়েছিল যে কিমকে নিয়ে দুই ভাইয়ের মধ্যে আবার কোনো ঝগড়া হবে কিনা। ঠিক তখনই ইয়ান সেখানে আসে আর তার মাকে আশ্বস্ত করে বলে লি আর কিমের সম্পর্কের ব্যাপারে তার কোনো আপত্তি নেই। কিম এখন তার কাছে কেবল একজন ভালো বন্ধু। বাইরে গিয়ে ইয়ান লিকে জিজ্ঞেস করে সে প্রপোজ করেছে কিনা। লি তাকে না বললে ইয়ান তাকে আর দেরি না করার পরামর্শ দেয়। লি বাড়ি এসে কিমকে দেখা করতে ডাকে। কিম লিয়ের বাড়িতে পৌঁছালে সে দেখে যে পুরো রাস্তা সুন্দর আলোকসজ্জায় সাজানো। হাঁটতে হাঁটতে কিম তার প্রিয় চকলেটগুলো খুঁজে পায়।
আর এটি দেখে সে খুব আনন্দ পায়। এরপর লি কিমের জন্য একটি গান গায়, আর গান শেষে কিমের হাত ধরে তাকে সারা জীবন পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে বিয়ের প্রস্তাব গ্রহণ করে আর একে অপরকে কিস করতে থাকে। পরের সিনে দুই পরিবার একসাথে খাবার খায় আর বিয়ের তারিখ ঠিক করে। অবশেষে বিয়ের সেই শুভ দিনটি চলে আসে। লি মঞ্চে দাঁড়িয়ে কিমকে প্রতিশ্রুতি দেয় যে আজ থেকে আমি চিরকাল তোমার পাশে থাকবো আর তোমাকে সবসময় সুখী রাখবো। তার কথায় কিম প্রচন্ড আনন্দিত হয় আর তারা বিয়ের বন্ধনে আবদ্ধ হয়ে একটি সুখী কাপল হিসেবে নতুন জীবন শুরু করে। আর এই সিনের মধ্য দিয়েই ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়। তো ড্রামা স্টোরিটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ড্রামাতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো আর সুস্থ থাকো।